আসসালামু আলাইকুম। আমি মৌমিতা বাগচি। মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেল থেকে দেশ এবং দেশের বাইরে যে যেথায় আছেন, যে অবস্থানে আছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দদের, তাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানটি একই সাথে সম্প্রচার করা হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। দেশ এবং দেশের বাইরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করে থাকি শুধুমাত্র আপনাদের কল্যাণের জন্য। আমাদের প্রশ্নের ভিত্তিতে তারা দিয়ে থাকেন তাদের যুক্তিসম্মত মতামত। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি দেখতে হলে অবশ্যই করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনটি বাজিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন। দর্শক বৃন্দ, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় কি। তারপর আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় নতুন উদ্যোক্তাদের অনলাইন ব্যবসায় কতটা সফল। দর্শক বৃন্দ, আমরা গত অনুষ্ঠানে দেখিয়েছিলাম আপনাদেরকে কিছু উদ্যোক্তাদের এবং নারী উদ্যোক্তাদের, সেখান থেকে আমরা এতই সাড়া পেয়েছি। আজ আমরা সারা বাংলাদেশের নতুন উদ্যোক্তাদেরকে নিয়ে করছি আমাদের এই অনুষ্ঠান। দর্শক বৃন্দ, আর দেরি করাবো না, আমাদের অনুষ্ঠানে অতিথিদের সাথে আপনাদের পরিচয় করে দিব। তার আগে আমি বলে যেতে চাই, আমাদের অনুষ্ঠান পিছনে যে অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদের জন্য, মানুষের কল্যাণের জন্য, তিনি হলেন কবির নওয়াজ রাজ। তিনি রয়েছেন সার্বিক নির্দেশনায় এবং কারিগরি সহযোগিতায় রয়েছেন হাসানুর রহমান সুমন। দর্শক বৃন্দ, আমাদের অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে প্রথমেই রয়েছেন ফারহানা আক্তার, উনি একজন নারী সফল উদ্যোক্তা। তারপরে রয়েছেন মাসুদ রানা, এবং আমাদের সাথে রয়েছেন ফারহানা রওশান, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আলমগীর হুসেন, এবং আমাদের সাথে রয়েছেন রত্না রোজ, আমাদের সাথে রয়েছেন জুবাইর প্রিন্স। দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে একজন মানুষ তাদের সফলতার শিখরে পৌঁছেছে এবং কিভাবে তারা অনলাইন ব্যবসায় সফলতা অর্জন করে আজ একটি নতুন পথের আলো পেয়েছেন। দর্শকবৃন্দ, কিছু প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেব কিভাবে আপনারা করতে পারেন নতুন একটি পথের সন্ধান, কিভাবে হতে পারেন আপনারা সফল। দর্শকবৃন্দ, আমি এখন চলে যাব সরাসরি আলোচনা অনুষ্ঠানে। তার আগে আমি আবার বলে রাখছি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের অনুষ্ঠানটি সর্বপ্রথম আপনি দেখতে পারেন। দর্শকবৃন্দ, এখন আমরা সরাসরি আলোচনা অনুষ্ঠানে চলে যাব। ফারহানা আক্তার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ফারহানা আক্তার। দর্শকবৃন্দ, যেহেতু আমাদের একটি অনলাইন অনুষ্ঠান, তো আপনারা অবশ্যই আমাদেরকে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কোনো অতিথির কাছে, তবে অবশ্যই আপনি প্রশ্নটি করতে পারেন আমাদের ইনবক্সে, এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের ভিত্তিতে আমাদের অতিথির বিন্দুদের কাছে সেই উত্তরটি জানার জন্য। দর্শকবৃন্দ, ফারহানা আক্তার এই মুহূর্তে নেই, হয়তো বা কারিগরি কারণে উনি আমাদের সাথে সংযোগে আসছে না। আমি যেতে চাই একটু মোহাম্মদ আলমগীর হোসেন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপু শুনতে পাচ্ছি। জি আচ্ছা, মোহাম্মদ আলমগীর হোসেন, আপনি আজকে আমাদের অনুষ্ঠানে আসছেন, তার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি একজন সফল উদ্যোক্তা এবং আপনি যে আমাদের মাঝে সম্মিলিত হতে পেরেছেন তার জন্য আপনাকে মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা, পাশাপাশি অভিনন্দন। মোহাম্মদ আলমগীর হোসেন, আপনাকে আমি প্রথম প্রশ্নটি করব। দীর্ঘমেয়াদে ব্যবসার আয়ের হার বাড়ানোর জন্য নতুন উদ্যোক্তাদের করণীয় কি, আপনি কি বলে মনে করেন? মোহাম্মদ আলমগীর হোসেন। ধন্যবাদ মৌমিতা বাগচি, অনেক সুন্দর করে আপনি আজকে উপস্থাপনা করছেন। আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ আলমগীর হোসেন। আমি কাজ করছি তাঁতের তৈরি পণ্য নিয়ে। আমার উদ্যোগের নাম স্বপ্নের তাঁত পল্লী। আমি আছি কুষ্টিয়া থেকে। আমি আমার কথা শুরু করার আগে ধন্যবাদ দিতে চাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কবির নেওয়াজ রাজ, যার উদ্যোগে
আহ, মানুষের কল্যাণে প্রতিদিন ইউটিউব চ্যানেল এবং পত্রিকার মতো একটি স্বনামধন্য চ্যানেল আমরা দেখতে পাচ্ছি, যিনি সমাজের তার তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন, এবং শুধু সমস্যা তুলে ধরেন না, এই সমস্যা কিভাবে সমাধান করা যায় তার জন্য কাজ করেন। আজকে এই চ্যানেলে কথা বলতে পারা এবং সুযোগ পাওয়ার জন্য আমি রাজ ভাইয়েরকে ধন্যবাদ জানাচ্ছি। মমতা বাগচি, আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন যে দীর্ঘমেয়াদে ব্যবসায় সফল হতে হলে কি কি করণীয় আছে। আসলে আমরা যারা উদ্যোক্তা হতে চাই, প্রত্যেকেরই একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কিভাবে সফল হব। আর সফল শব্দটা অনেক ছোট শব্দ, কিন্তু এই সফল শব্দটা আমার নামের পাশে যদি আমি বসাতে চাই, কারো কারোর জন্য এমন হতে পারে 1 বছর লাগতে পারে, কারোর জন্য 5 বছর লাগতে পারে, আবার এমন হতে পারে সফল নামটি নামের পাশে যুক্ত করার জন্য অনেকের সারা জীবনও লাগতে পারে। তো আমরা একটা ছোটখাটো বিষয়ে আমি আপনাদের ধারণা যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা চিন্তা ভাবনা করছেন যে আমি আমার উদ্যোগ শুরু করব, কিভাবে শুরু করব, কিভাবে সফল হব, তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। যে কোনো ব্যবসা বলেন বা উদ্যোগ বলেন, আপনি যদি উদ্যোগ নিতে চান, তো প্রথম কাজই হবে হচ্ছে সুষ্ঠু পরিকল্পনা। আপনি যদি পরিকল্পনাটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে না করতে পারেন, তাহলে আপনার কাজটা সুন্দরভাবে হবে না। আপনার মিশন এবং ভিশন ঠিক করতে হবে। সাপোজ আপনি যদি চিন্তা করেন যে আমি একটা বিজনেস রান করব, তো সেক্ষেত্রে আপনাকে আগে একটা ভিশন সেট আপ করতে হবে, যে আমি আজ থেকে 5 বছর পরে কোন অবস্থানে যেতে চাই। এটা হচ্ছে ভিশন। আর এই 5 বছর পরে যে আমি একটা অবস্থানে যেতে চাই, সেটা কিভাবে যাব, এই জন্য আমাকে ধাপে ধাপে একটা পরিকল্পনা করতে হবে। আর এই প্রতিটা ধাপ ধাপই হবে আপনার মিশন। আপনি যখন সুষ্ঠু সুন্দরভাবে পরিকল্পনা করবেন, একটা আপনার ভিশন থাকবে, এই ভিশন নিয়ে যখন আপনি আগায় যাবেন, দেখবেন আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। আরেকটা বিষয় আমি বলি, যেহেতু আমরা এখানে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি, তো অনলাইনে যদি আমি ভালো করতে চাই, অনলাইনে যদি আমি অনলাইন প্ল্যাটফর্মে আমি আমার বিজনেসটাকে রান করতে চাই, তো আমি কিছু ক্রাইটেরিয়া বলবো, কিছু পরামর্শ দিব যে এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। প্রথমত হচ্ছে আমাদের বর্তমান সময়টা আসলে আধুনিক যুগে দেখবেন সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর উপর জোর দিতে হবে। ডিজিটাল মার্কেটিং এ কয়েকটা বিষয় থাকবে, যেখানে আমরা খেয়াল করব যে কন্টেন্ট রাইটিং, আমার প্রোডাক্ট সোর্সিং, প্রোডাক্ট ডিমান্ডিং, হ্যাঁ, এরকম কি একটা বিষয়ের উপর নজর দিতে হবে। আমি যদি ব্যবসা শুরু করতে চাই, প্রথমে আমাকে চিন্তা করতে হবে যে আমি কিভাবে ব্যবসাটা করব, কি পণ্য নিয়ে করব। আমি কি সরাসরি উৎপাদন করে পণ্য নিয়ে কাজ করব, নাকি আমি আউটসোর্সিং এর মাধ্যমে কাজ করব। যদি আমি সরাসরি উৎপাদন ভিত্তিতে কাজ করি, ওয়েল ভালো। আর যদি আমি চিন্তা করি যে না, আমার উৎপাদন করতে পারছি না, আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আমি ব্যবসাটা রান করব, সেক্ষেত্রে আপনাকে সঠিক সোর্স খুঁজে বের করতে হবে। যেখানে পণ্যটা তৈরি হচ্ছে, সেই মাধ্যম খুঁজে বের করতে হবে। অনেক সময় আমরা দেখি যে আমরা বিভিন্ন পাইকারদের কাছ থেকে মাল পণ্য কিনে আবার বিক্রি করি, যে 2-3 হাত ঘুরে আসে। আর এই 2-3 হাত ঘোরার কারণে দেখা যাচ্ছে আমি যে প্রোডাক্টটা মানে কিনছি, সেই প্রোডাক্টটার কস্টিং বেড়ে যাচ্ছে। আর কস্টিং বেড়ে যাওয়ার কারণে আমি আমার মার্কেটে রান করতে পারছি না। ঠিক একইভাবে অনলাইন প্ল্যাটফর্মে যদি ভালো করতে হয়, আপনার কন্টেন্ট কন্টেন্ট রাইটিং এর উপরে জোর দিতে হবে, আপনার স্কিলটাকে বাড়াতে হবে। কারণ অনলাইন প্ল্যাটফর্মে এখন অনেক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই প্রতিযোগিতার মার্কেটে টিকে থাকতে হলে আপনার লেখার স্টাইল চেঞ্জ হতে হবে এবং লেখাটা গঠনমূলক হতে হবে। কন্টেন্ট রাইটিংটা যদি সুন্দর হয়, তাহলে দেখা যায় কি যে কাস্টমার খুব সহজে আকৃষ্ট হয় লেখার প্রতি। লেখাটা দেখেই তারা আকৃষ্ট হয়ে যায়, এবং ওখানে তার নজরটা চলে আসে। তখন সেই উদ্যোক্তা সম্পর্কে তারা ধারণা নেয় যে ইনি কি নিয়ে কাজ করছে। ঠিক একইভাবে আমরা যে ছবিগুলো ব্যবহার করি, ছবির রেজুলেশন বা ছবির ডেকোরেশন গুলো আমাদের ভালো করতে হবে। যদি ভিডিও কাজ করি, ভিডিও পোস্ট করি, সেক্ষেত্রেও আমাদেরকে ভিডিও রেজুলেশন এবং কোয়ালিটি মেনটেন করতে হবে। এরপরে আসছে ভাই, আমরা জানি যে বর্তমানে নেটওয়ার্কিং এর যুগ, যে আমরা যে যত নেটওয়ার্কের উপরে জোর দিতে পারবো, আমাদের মার্কেটের সাকসেস, আমার বিজনেসের সাকসেস তত নির্ভর করবে। আমি যদি কমিউনিটিটা, আমার নেটওয়ার্কিংটা যদি ভালো করতে পারি, আমি ব্যবসায় সফল হতে পারবো। আর কমিউনিটিটা ভালো করার জন্য আমাকে বিভিন্ন উদ্যোক্তাদের সাথে পরিচিত হতে হবে, তাদের সাথে মিশতে হবে, তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে। আমি যখন অন্যান্য যারা উদ্যোক্তা আছে, এদেরকে যদি সহায়তা করি, সাহায্য করি, তাদেরকে উৎসাহ দিই, তখন দেখবেন সে অটোমেটিক্যালি
আপনার প্রতি একটা সিম্পেথি চলে আসবে, যে আপনার কাজেও আপনাকে সাহায্য করবে। এভাবে আমাদেরকে কমিউনিটি তৈরি করতে হবে। তারপরে আপনার জোর দিবেন হচ্ছে যারা অনলাইনে মানে পোস্ট করছেন, তারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের পোস্টে অনেকে কমেন্টস করে। তারা কি করছে, আপনার পোস্টটা দেখার পর ভালো লাগছে, ভালো লাগার কারণে আপনার পোস্টে তারা কমেন্টস করলো। যখন তারা কমেন্টস করবে, আপনি চেষ্টা করবেন তাদের কমেন্টস এর একটা গঠনমূলক রিপ্লাই দেওয়ার জন্য। আপনি যখন একজন মেম্বার আপনার পোস্টে কমেন্টস করবে, তখন আপনি যদি গঠনমূলক একটা রিপ্লাই দেন, তো ওই যে মানে মেম্বার, ও কিন্তু আপনাকে অন্যভাবে দেখবে এবং তার মনের মধ্যে আপনি গেঁথে যাবেন, আপনার পণ্য নিয়ে গেঁথে যাবে। তো এভাবে আপনাকে কিছু কিছু বিষয় আছে যে আপনার স্কিল, আপনি যে পণ্য নিয়ে কাজ করবেন এই পণ্যের সম্পর্কে আপনাকে ধারণা অর্জন করতে হবে। আপনি যদি পণ্য সম্পর্কে ধারণা না জানেন, আপনি একজন কাস্টমারকে সুন্দরভাবে বোঝাতে পারবেন না। কারণ অনেক কাস্টমার আছে, তারা পণ্য প্রথমে না কিনলেও মানে প্রশ্ন করে যে ভাইয়া আপনি এটা কোথা থেকে আনছেন, কিভাবে আনছেন, কি করছেন, এটার কাজ কি, এটা কিভাবে করে, এটার উপকারিতা কি, উপযোগটা কি। তো আপনি যদি একজন কাস্টমারকে বোঝাইতে না পারেন যে এই পণ্যটার উপযোগ কি, এই পণ্য দ্বারা সে কতটুকু বেনিফিট পাচ্ছে, তাহলে সেই ওই মানে মেম্বারটা পরবর্তীতে আপনার বায়ার হবে না। এই জন্য আপনাকে পণ্য সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে হবে। যখন আপনি একটা পণ্য সম্পর্কে ভালো ধারণা জেনে যাবেন, সঠিক উত্তর ঠিক মতো দিতে পারবেন, তখন দেখবেন যে ওই ওই মেম্বার কি করবে, পরবর্তীতে কোনো কিছু দরকার হলে আপনাকে নক করবে। আরেকটা বিষয় আমি বলতে চাই যে সফল এবং দীর্ঘমেয়াদী ব্যবসা করতে হলে আপনার পণ্যের কোয়ালিটি ধরে রাখতে হবে, সততা নিয়ে কাজ করতে হবে। আমরা যদি অনেকেই মনে করি যে আজকে সুযোগ আছে, আমি আমার প্রফিটের মার্জিনটা বাড়াই দিই, এটা আপনি অল্প সময়ের জন্য প্রফিট করতে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদে সফল হতে পারবেন না। আপনি যদি আপনার পণ্যের কোয়ালিটি ভালো রাখেন, প্রফিটের মার্জিনটা একটা রিজনেবলের মধ্যে রাখেন, আপনি সততা নিয়ে কাজ করতে থাকবেন, দেখবেন অবশ্যই আপনার সততা এবং আপনার পণ্যের কোয়ালিটি, এই দুইটা জিনিসই আপনাকে দীর্ঘমেয়াদে সফল হতে আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ মমিতা বাগচি। ধন্যবাদ এমডি আলমগীর হোসেন, আপনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন। এবং আমি বলতে চাচ্ছি আপনার দুটো কথা, যেটা হচ্ছে একটি ডিজিটাল মার্কেটিং যার সম্পর্কে আপনি বলেছেন, এবং বলেছেন সততা। আসলে এই দুটো বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিং ছাড়া আসলে কিছু ভাবাই যায় না এই মুহূর্তে আমাদের এই প্রজন্মে। আর যেটি বলেছেন সততা, সততা না থাকলে কোনো কিছুতেই সফলতা অর্জন করা কতটুকু করা যায় সেটা আসলে একটি প্রশ্নবিদ্ধ ব্যাপার। তো সততা সবখানেই অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমডি আলমগীর হোসাইন। আপনার কাছে আমরা পরে আবার প্রশ্ন নিয়ে আসবো। ফারহান আক্তার, আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। জি ফারহান শুনতে আক্তার, পাচ্ছি। আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে। আহ, নতুন কিছু উদ্যোক্তাদের আয়ের হার সময়ের সাথে বাড়তে থাকে, কারো বা একটা জায়গায় এসে থমকে যায়, বাড়েও না আবার কমেও না। সেক্ষেত্রে নতুন উদ্যোক্তারা কি করতে পারে, আপনি যদি বুঝিয়ে বলুন ফারহান আক্তার। ধন্যবাদ মৌমিতা বাগচি, এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এছাড়া ধন্যবাদ জানাচ্ছি মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকাকে। তাছাড়া রয়েছে সম্প্রদানায় রয়েছে কবির নেওয়াজ রাজ ভাইয়া, আর কারিগরি সহযোগিতায় রয়েছে হাসানুর রহমান সুমন ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমাদের যারা নতুন উদ্যোক্তা, একটা সময় দেখা যায় যে তাদের আয়ের হার আহ, আহ, বাড়ে আবার কমে, অনেক সময় আসলে বাড়ছেও না কমছেও না, একটা জায়গায় এসে থেমে যায়। এটার প্রথমত আমি বলতে চাচ্ছি যে পরিশ্রমের আসলে বিকল্প কিছু নাই। পরিশ্রম সফলতার চাবিকাঠি, এটা আমরা সবাই জানি, পরিশ্রম করতে হবে। আর আরো একটা ব্যাপার, অনেক বাধা আসে, বাধাগুলো আমাদের অতিক্রম করতে হবে। যেমন একটা ছোট বাচ্চা, আহ সে হাঁটতেছে, নতুন হাঁটা শিখতেছে, হাঁটতে হাঁটতে আসলে পড়ে যায় অনেক সময়। এই বলে এই না যে সে কিন্তু থেমে যায়, সে কিন্তু হাঁটতে থাকে, হাঁটতে থাকে। তারপরে আরো একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হলো আমার পণ্যের প্রচার এবং প্রসার। আমার পণ্যের আমি যত বেশি নেটওয়ার্কিং ব্যাপারটা আমি যত বেশি মাথায় রাখবো, তত বেশি পরিচিতি হবে আমার, তত বেশি আমার পণ্যের প্রচার হবে, তত বেশি সেল হবে। তো আমাদের উচিত যে পণ্যের প্রচার এবং প্রসারটার দিকে লক্ষ্য রাখতে। আর তাছাড়া আরো একটা ব্যাপার,
যে আমার পণ্য দেখা যায় সমসাময়িক বিষয়গুলো আমরা লক্ষ্য করে আমরা কিন্তু আমাদের পণ্য নতুন নতুন পণ্য উৎপাদন করতে পারি। তাছাড়া এখানে আমি আরেকটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাইতে পারি যে এখন কিন্তু প্যান্ডামিক সিচুয়েশন, এই সময় আসলে কি দরকার আমাদের, অনেকেই দেখা যায় যে সৃজনশীলতাকে কাজে লাগাচ্ছে। কাজে লাগাচ্ছে বলতে আমার মনে হয় যে অনেকে হাতের কাজের যে মাস্ক, এখন কিন্তু মাস্কটা আসলে খুবই জরুরি, হাতের কাজের যে মাস্ক এগুলা তৈরি করতেছে অনেকে। তো আমার মনে হয় যে নতুন নতুন আমাদের দেখতে হবে যে ক্রেতার আসলে চাহিদাটা কি, ক্রেতা কি চাই, ক্রেতার চাহিদা অনুযায়ী আমাদের নতুন নতুন পণ্য নিয়ে আসতে হবে। সমসাময়িক যে বিষয়গুলো এগুলো মাথায় রেখে আমাদের পণ্য আসলে গুণগত মানটার দিকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া আরো একটি ব্যাপার, আপনি যদি কন্টেন্ট তৈরি করতে পারেন বা পণ্যের প্রচার, যেটা আমি বললাম বিজ্ঞাপন, যেটা একটা আকর্ষণীয় কন্টেন্ট কিন্তু ক্রেতাকে মানে দ্বিগুণ পরিমাণে উৎসাহিত করে। আপনি একটা পণ্য সম্পর্কে আসলে ক্রেতাকে জানানো, কিভাবে আপনি কন্টেন্ট তৈরি করবেন, কিভাবে এটা আসলে। আচ্ছা, আপু আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শোনা যায়? জি জি, আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি, আপনি বলেন। আচ্ছা, তো আমার পণ্যের আমি কিভাবে আমার পণ্যটাকে আসলে পরিচিত করে তুলবো, কিভাবে নেটওয়ার্কিং ব্যাপারটা কিভাবে আমি এটা প্রসার করব, এটা আমার পুরোটাই নির্ভর করে। যেহেতু আমরা ই কমার্স করি, অনলাইনে কাজ করি, তাহলে আমাদের এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমার পণ্যের গুণগত মান আমি কিভাবে ক্রেতাকে আসলে এটা প্রচার করতেছি, আমার প্রচারটা এভাবে লক্ষ্য রাখতে হবে। তো আর একটা কথা, ফ্রাঙ্ক লয়েড আমেরিকান লেখক এবং শিল্পী, উনি একটা কথা বলেছেন, আমি একটু ওনার উক্তিটা আসলে এখানে অ্যাড করতে যাচ্ছি। আসলে নিজের কাজকে ভালোবাসতে হবে আর কঠোর পরিশ্রম করতে হবে। আর আরো একটা ব্যাপার, যেটা স্বপ্নকে বাস্তব হতে দেখতে হলে ব্যর্থতার পরেও কাজকে কিন্তু থেমে যাওয়া যাবে না, কাজ করে যেতে হবে। তো ব্যর্থতা আমাদের জীবনে আসবে, আমরা কিন্তু থেমে যাব না। ব্যর্থতা মানে এই না যে সবকিছু আমরা শাটডাউন করে দিব, কখনো এটা করা যাবে না। তাহলে আমার মনে হয় আয়ের হারটা বাড়তে থাকবে। ধন্যবাদ সবাইকে। জি ফারহানা আক্তার, আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আপনিও সুন্দরভাবে যুক্তিসম্মত ভাবে বিষয়টি আমাদেরকে বুঝিয়ে দিলেন। আপনার কাছে আমরা অবশ্যই আবার প্রশ্ন নিয়ে পরে আসব। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি রত্না রেজা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন রত্না রেজা? জি, আমি শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, অবশ্যই আপনাকে শুনতে পাচ্ছি। রত্না রেজা, আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, সময় মতো ক্রেতাদের চাহিদা পূরণ করার জন্য কি করা উচিত বা কি করা জরুরি, আপনি যদি একটু বুঝিয়ে বলতেন। রত্না রেজা। ধন্যবাদ মৌমিতা বাগচি, আসলে চমৎকার একটা প্রশ্ন আমাকে দিয়েছেন এবং তার চমৎকার উপস্থাপনায় সত্যি সে খুবই সুন্দর উপস্থাপনা করছেন এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার সম্পাদক কবির রাজ ভাইকে এবং তার সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি মানে সুমন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং এই প্ল্যাটফর্মের সাথে যারা নিয়োজিত আছে সবাইকে। প্রথমে আমি আমার পরিচয়টা দিই। আমি রত্না রোজ, ওনার অফ শখের বাজার। আমি কাজ করছি হোমমেড অর্গানিক হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক নিয়ে। আমি আছি কুষ্টিয়া জেলা থেকে। চমৎকার একটা প্রশ্ন। আসলে আমরা এখন সবাই অনলাইন উদ্যোক্তা হয়ে গেছি, দেখা যাচ্ছে 95% এখন বিশেষ করে নারীরা বেশি এগিয়ে এসছে। অফলাইনে ছেলেরা অনেক আগে থেকেই, বাট নারীরা কিন্তু এর আগে কখনো অফলাইনে ছিল না। তারা কিন্তু এখন যত প্রযুক্তি উন্নত হচ্ছে তত তারাও এগোচ্ছে। নারীরা এখন 95% নারী এখন উদ্যোক্তা। এখন আমিও ঠিক যখন উদ্যোক্তা হয়েছিলাম তখন ফার্স্ট পর্যায়ে কিছু মানে প্রবলেম আমি ফেস করছিলাম, যে প্রবলেমগুলো মানে খুবই কষ্টদায়ক এবং মানে সলভ করা আমি বুঝতে পারছিলাম না। আমার মনে হয় যারা আজকে নতুন উদ্যোক্তা আছেন তারা যদি আমাদের এই লাইফটাকে পুরোপুরি দেখেন, ইনশাল্লাহ অনেক ভালো তারা ওয়ে পাবেন এবং তাদের জন্য অনেক সুবিধা হবে তাদের উদ্যোক্তা নিতে। খুব সুন্দর একটা প্রশ্ন, যে সময় মতো চাহিদা পূরণ করার জন্য কি করা উচিত। আসলে ক্রেতা এবং বিক্রেতা একে অপরের পরিপূরক, ওতপ্রোতভাবে জড়িত। আমরা যখন আমরা বিক্রেতা তখন আমরা চেষ্টা করি সবসময় যে ক্রেতা কি চাই এবং ক্রেতার মানে কতটুকু
তার তার চাওয়া আছে বা তার মানে যেটা পরিপূর্ণ আমরা দিতে চেষ্টা করি সব সময়। তো সেই ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস যদি মাথায় রাখি সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হয়। যারা নতুন উদ্যোক্তা তাদের বলবো যে কয়েকটা স্টেপ আছে যেগুলো আমরা পরিপূর্ণভাবে যদি স্টেপ বাই স্টেপ করতে পারি ইনশাল্লাহ মানে ক্রেতার সন্তুষ্ট অর্জন অবশ্যই হবে। তার মধ্যে সবচেয়ে মানে যেটা আমি বলবো সবচেয়ে মেজর পয়েন্ট হচ্ছে সময় মতো সারা। অর্থাৎ দেখা যাচ্ছে আমি অনলাইনে পোস্ট দিলাম আমার পণ্যের, পোস্ট দেওয়ার পরে যখন পোস্টটা দেখে অনেকের কিন্তু ভালো লাগবে তখন সাথে সাথে কি করে নক করে, হয় আপনার পেজে করবে আর আপনার টাইম লাইনে করবে আর আপনার হচ্ছে মেসেঞ্জারে করলো, হোয়াটসঅ্যাপে করলো, অথবা আপনার ফোন কলেও করতে পারে। সেক্ষেত্রে আমাদের করা উচিত কি তাদের সাথে 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 তাদেরকে রেসপন্স করা, তাদের সাথে কথা বলা, তারা কি জানতে চাচ্ছে সে সম্পর্কে কথা বলা। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ আমি মনে করি যে নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে যে পণ্যের চাহিদাটা কেমন আছে ক্রেতা সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর আমি বলবো যে তারপরে দ্বিতীয় স্টেপটা হচ্ছে আন্তরিক ব্যবহার। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আসলে ওই যে আমরা দেখেছি যে খুব সুন্দর ব্যবহার করে, মানে যে সুন্দর করে কথা বলে আমরা তার কাছে বারবার ফিরে যেতে চাই। কেন যেতে চাই? আমরা অনেক ভালোবাসা প্রিয়, আমরা যেখানে থেকে ভালোবাসা পাই সেখানে কিন্তু আমরা থামাচ্ছি। রতরেজা আপু, জি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আপু, আপনার হয়তো বা সংযোগে একটু প্রবলেম হচ্ছে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে রত্না রোজ, আপনি কন্টিনিউ করেন। জি আপু শোনা যাচ্ছে, তুমি কন্টিনিউ করো। ধন্যবাদ, আসলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারপর আমাদের কিভাবে আন্তরিক ব্যবহার, আমরা সবসময় কিন্তু ভালোবাসা প্রিয়, আমরা চাইবো যে যে আমাকে ভালোবাসে তার কাছে কিন্তু বারবার ফিরে যেতে। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে একটা অন্যতম কৌশল হবে সেটা হচ্ছে কি আন্তরিকভাবে ব্যবহার করা। সে আমার পণ্য সম্পর্কে জানতে চাইলে আমি খুব সুন্দরভাবে তাকে বলতে হবে, মিষ্টি সুরে যেটাকে বলা হয়। এবং কি করতে হবে, সে হয়তো আমার পণ্য সম্পর্কে একই প্রশ্ন বারবার সে না বোঝা পর্যন্ত যতক্ষণ প্রশ্ন করবে আমাদের ধৈর্য সহকারে তার প্রশ্নের জবাব দিতে হবে এবং তাকে আমাদের পণ্যের গুণগত মান এবং আমার পণ্যের মান সম্পর্কে ভালোভাবে বোঝাতে হবে। এটা হচ্ছে কিন্তু ক্রেতার অন্যতম একটা চাহিদা। তারপরে আরেকটা হচ্ছে কি ভালো পণ্যের সরবরাহ। অর্থাৎ ভালো পণ্যের সরবরাহ বলতে কি বোঝায়, আমরা সবসময় চেষ্টা করব যে আমরা আসল পণ্য নিয়ে, কারণ একটা হচ্ছে আমরা মনে করছি যে একটু নিম্নমানের পণ্য সরবরাহ করে আমরা হয়তো সমসাময়িকের জন্য খুব লাভ করতে পারবো, ব্যবসায়ীকে টাকার দিক থেকে লাভ করতে, কিন্তু ব্যবসার সবচেয়ে স্থায়ী ক্ষতি হবে কিন্তু এটা। কারণ কি নিম্নমানের যে পণ্যগুলো হবে সেটা কিন্তু ক্রেতা একবারই হবে। আর যদি আপনি ভালো এবং আসল পণ্য যদি আপনি নিয়ে কাজ করেন, সেটা পণ্য ব্যবহার করে যখন মানে ক্রেতা তুষ্ট হবে তখন কিন্তু কি একজন ক্রেতায় আপনাকে 20 জন ক্রেতা সৃষ্টি করে দেবে। এটা কিন্তু মানে অনলাইন বিজনেসের ক্ষেত্রে একটা অন্যতম বলা যায় কৌশল, মানে সুন্দর যে পণ্যর আমি যদি গুণগত মান সম্পন্ন পণ্য নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমার কি এটা হচ্ছে হবে ব্যবসায়ের স্থায়ী লাভ। এবং কি এটা আমরা তো জানি যে গুডউইল হচ্ছে যে কোনো ব্যবসার, অফলাইন বলেন অনলাইন বলেন, গুডউইলটা হচ্ছে ব্যবসার অন্যতম অ্যাসেটস। ফিনান্সিয়ালের পরে কিন্তু আমি মনে করি যে গুডউইলটা হচ্ছে অন্যতম অ্যাসেটস। তা আপনাকে এটা এই গুডউইলটা মানে করতে সহায়তা করবে হচ্ছে আপনার পণ্যের গুণগত মান। তারপর আমরা করতে পারি হচ্ছে ক্রেতার পর্যালোচনা, অর্থাৎ হচ্ছে রিভিউ। ক্রেতার পর্যালোচনা কি? রিভিউ। অর্থাৎ ক্রেতা আমার পণ্য পেয়ে কতটা সন্তুষ্ট এবং আমি তাকে কতটা সন্তুষ্ট করতে পারছি এর জন্য একটা রিভিউ। রিভিউটা এখন অনলাইনে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যেমন আমি যখন প্রথম বিজনেস শুরু করি অনলাইনে তখন আমার মনে আছে আমার যে ফার্স্ট ক্রেতা সে আমাকে প্রশ্ন করলো যে আপু আপনার রিভিউ আছে? তখন তো আমি যেহেতু অনলাইনে ফার্স্ট রিভিউ আমি বললাম না আপু আসলে আমার পণ্যটা আমি নিয়ে সবে মাত্র শুরু করছি, আমার কোনো রিভিউ নেই। দেন কি করলো সে কিন্তু আমার রিভিউ নেই এই কথাটা শুনে সে আমাকে লিভ করলো। বাট
সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে কিছুদিন পরে যখন আমার পণ্যের রিভিউ আসতে শুরু করলো, তখন কিন্তু সে কি করলো, ঠিক এক সময় আমার কাছে ফের ব্যাক করলো। যখন সে ব্যাক করলো আমি কিন্তু খুবই আনন্দিত হলাম, কারণ সে তখন নিজে থেকে বলল যে আপু আমি আপনার কাছ থেকে আপনার হোমমেড অর্গানিক হেয়ার অয়েলটা আমি নিতে চাই। আমি বললাম জি আপু অবশ্যই। তাহলে আমি পণ্যের গুণগত মান সম্পর্কে যখন বলতে গেলাম তখন উনি একটা কথা বললেন, সেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগার একটা, মানে আমার অনুভূতিটা ছিল অন্যরকম। সেটা হচ্ছে বললো আপু আপনার রিভিউগুলো আমি দেখেছি আপনার পেজ থেকে এবং আপনার টাইম লাইনে, মানে এই রিভিউটা হচ্ছে অন্যতম হাতিয়ার একটা অনলাইন বিজনেসের ক্ষেত্রে। তারপরে আবার আমরা পরবর্তী একটা কথা বলতে পারি, যেটা পরবর্তী স্টেপ, সেটা হচ্ছে কি সততা। অর্থাৎ সততা হচ্ছে অন্যতম একটা মূলধন। আমি সৎ এবং নিষ্ঠার সাথে ভালোভাবে যদি আমি পণ্যটা সরবরাহ করতে পারি এবং আমি আমার ক্রেতাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে এটা আমার জন্য অনেক বড় অ্যাসেটস। কারণ কি, আমি হচ্ছে আমার কথার এবং কাজের মিল থাকবে। আমি অ্যাড দিলাম বা পোস্ট করলাম বা আমি কন্টেন্ট লিখলাম যে আমার পণ্যের গুণগত মান এই আছে, এগুলো আছে, কিন্তু দেখা গেল আমি যদি পণ্য যখন আমার কাছ থেকে ক্রেতা নিল, তারপর আমার কথা এবং কাজের সাথে সে মিল পেল না, সেক্ষেত্রে কি হবে, এটা কিন্তু আমার ব্যবসায় স্থায়িত্ব লাভ করবে না, এটা কিন্তু আমার ব্যাড রিভিউ আসবে। এইদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর আমরা করতে পারি ডেলিভারি চার্জ, যেটা আমাদের এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনলাইনে একটা ব্যাপক সারা জায়গায় ডেলিভারি চার্জ। এই ডেলিভারি চার্জটা আমরা যদি মাঝে মধ্যে ফ্রি করে দিতে পারি অথবা আমরা অফার দিতে পারি, যে আমাদের এই প্রথম 10 জন অথবা প্রথম 20 জন হচ্ছে ক্রেতার জন্য ডেলিভারি চার্জ ফ্রি। হ্যাঁ, তখন কিন্তু এটা থেকে দেখা যাবে যে পণ্যের প্রতি ক্রেতার আকৃষ্ট অনেক বেশি হবে এবং পণ্যের চাহিদাটা অনেক বেশি হবে। অনলাইন বিজনেসের ক্ষেত্রে এই বিড়ম্বনাটা মানে অনেকেরই পড়তে হয় ডেলিভারি চার্জ নিয়ে। ক্রেতা প্রথম প্রশ্নে থাকে আপু ডেলিভারি চার্জ কত। তো সেক্ষেত্রে আমরা আমাদের মানে অনলাইন বিজনেসটাকে যদি স্থায়ী এবং খুব সফল এবং খুব দ্রুত মানে সফলতা পেতে চাই, তাহলে আমরা এক্ষেত্রে এইটা অবলম্বন করতে পারি, এই কৌশলটা। তারপর একটা কি, পণ্য ফেরত দেওয়ার সুযোগ। অনলাইনে একটা পণ্য যখন আমি কিনতে যাই, তখন দেখা যাচ্ছে কি পণ্য কিনবো যদি ভালো না হয়, যদি আমরা মাঝে মধ্যে বলি যে মাঝে মধ্যে না, আমরা এটা বলতে পারি যে আপনি নিশ্চয়তা, কারণ আমি গুণগত মান পণ্য যখনই আমি নিয়ে কাজ করব তখন কিন্তু আমার প্রতি একটা কনফিডেন্স থাকবে যে হ্যাঁ আমি গুণগত মান সম্পন্ন পণ্য দিচ্ছি। সেক্ষেত্রে আমি আমার কাস্টমারকে বলতে পারি যে আপনার পণ্য যদি আপনার পণ্যতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ফেরতযোগ্য, অথবা আপনি চেঞ্জ করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, অথবা আপনাকে টাকা রিটার্ন দেওয়া হবে। এটা কিন্তু পণ্যের প্রতি ক্রেতা আকৃষ্ট হয় মানে অনেক গুণে। তারপর হলো আমরা যদি সম্ভব হলে একটা দোকান অর্থাৎ অনলাইন বিজনেসের পাশাপাশি যদি আমরা অফলাইনে একটা শপ রাখি, ছোট্ট করে হোক, তাহলে কি হয়, ক্রেতার আস্থা বাড়ে, ক্রেতার বিশ্বাসযোগ্যতা বেশি বৃদ্ধি পায় যে না এনার তো অনলাইনে বিজনেসের পাশাপাশি অফলাইনে একটা শপ আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আমরা গুণগত মান দিকটাও আমরা বিচার করে নিতেই পারি। এটা হচ্ছে ক্রেতা এতে আকৃষ্ট হয় বেশি এবং সে কিন্তু কি করে পণ্যের কেনার প্রতি খুবই আগ্রহ প্রকাশ করে। তারপর আরেকটা করতে পারি আমরা কি, ক্রেতা হচ্ছে ঠিকানা লিখে রাখা। এটা কিন্তু অনেক বড় একটা মানে কারণ কি আমি বলি, আমার একটা ক্রেতা ছিল যিনি হচ্ছে ঢাকা রামপুরা। উনি আমি যখন ফার্স্ট বিজনেস করি তখন উনি আমার কাছ থেকে আমার পণ্যটা নেই, যখন আমি অনলাইনে উনি প্রথম থেকে এখন পর্যন্ত আমার আসছে। উনি আমার রিপিট কাস্টমার না, শুধু আমি বলবো আমার রেগুলার কাস্টমার। তো তখন হচ্ছে উনি আমাকে ওনার ঠিকানা দিয়েছিল এবং পরে মানে প্রথমে পণ্যটা নিল, দেন ঠিক 2 থেকে 3 মাস পরে যখন আমাকে নক করার পর বললে আপু আমি আবার আপনার পণ্যটা আমি নিতে চাই, আপনার তেলটা আমি নিতে চাই, হোমমেড অর্গানিক হেয়ার অয়েলটা। তো বলছি জি আপু আমি পাঠিয়ে দিব। তখন বলছে আমার ঠিকানাটা, আমি বলছি আপু আপনার ঠিকানাটা আমার কাছে আছে। তখন উনি বললো আপনি আমাকে মনে রেখেছেন। এই যে একটা কথা, উনি কিন্তু আমার এখন রেগুলার কাস্টমার না, উনি আমার মানে রেগুলার কাস্টমার, রিপিট কাস্টমার না, শুধু রেগুলার কাস্টমার হয়ে গেছে। এটা কিন্তু একটা খুব ভালো একটা কৌশল।
তারপর আমরা করতে পারি ক্রেতার সঙ্গে একটা সম্পর্কটা ভালো রাখতে পারি। যেমন ক্রেতার ঠিকানাটা আছে, মাঝে মধ্যে তাকে ফোন দিতে পারি, তার সাথে তার ভালো মন্দ খোঁজ নিতে পারি, কেমন আছেন। হ্যাঁ, মানে একটা মাঝে মধ্যে আমি যদি একটু টেক্সট করি, অনেক সময় খুশি হয় যে আমাকে টেক্সট করেছে, তখন বলে আপু আমাকে মনে রাখছেন। এই যে একটা ভালো সুসম্পর্ক, এটা হচ্ছে ক্রেতার সঙ্গে বিক্রেতা। এর জন্য কিন্তু আপনাকে ক্রেতা খুঁজতে হবে না, ক্রেতাই আপনাকে খুঁজে নেবে। আর এই কেন খুঁজে নেবে? এই যে আপনার একজন ক্রেতার সঙ্গে ভালো সম্পর্ক, আমি আগে বলেছি 20 জন ক্রেতা অনায়াসেই সৃষ্টি হয়ে যাবে। আসলে আমাদের লাইফ হচ্ছে কি এরকম, যে একটা কথা আছে ইংরেজিতে, লাইফ ইজ এ রিভারব্রেশন, অর্থাৎ জীবন হচ্ছে প্রতিধ্বনি। আমি যেভাবে আমি দিব, আমি ঠিক সেভাবে ব্যাক পাবো। তো সেই ক্ষেত্রে আমরা যদি বিজনেসের ক্ষেত্রেও এটা বলতে পারি, এটা করতে পারি, আমি যতটা দিতে পারবো আমি ইনশাল্লাহ ততটাই পাবো। এবং আমার মনে হয় সফল হওয়ার এই স্টেপগুলো খুবই, মানে এই কৌশলগুলো আমরা যদি অবলম্বন করি, ইনশাল্লাহ আমরা মানে অনলাইন বিজনেসের ক্ষেত্রে সফল হব। ধন্যবাদ সবাইকে। রেজা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে অবশ্যই আমরা আবার আসবো, এবং আপনার সুন্দর মতামতটির জন্য আপনাকে আমি পুনরায় আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের দর্শক বৃন্দ অলরেডি তাদের মতামত দিচ্ছে, এবং তাদের আমাদের অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে, এবং বিশেষ করে আপনার বক্তব্য, আপনার মতামত তাদের খুবই ভালো লাগছে। আপনাকে বিষয়টি আমি জানিয়ে দিচ্ছি। তো আপাতত আমরা অন্য অতিথির কাছে যাচ্ছি। মাসুদ রান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কথা কি শোনা মাসুদ যায়? মাসুদ রান, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি আপু, শুনতে পাচ্ছি। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আমার কথা কি? জি জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। মাসুদ ভাই, আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, পণ্যের সোর্সিং কতটা গুরুত্বপূর্ণ এবং সে কিভাবে পণ্যের সোর্সিং করতে পারে বলে আপনি মনে করেন, মাসুদ রানা? মাসুদ রানা, আপনি কি আমার প্রশ্নটি বুঝতে পেরেছেন? প্রিয় দর্শক, আমাদের সংযোগে, ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা থাকার কারণে আমাদের অতিথিবৃন্দ আমাদের কথা হয়তো বা শুনতে পাচ্ছে না। যাই হোক, আমরা মাসুদ রানার কাছে অবশ্যই আবার আসবো, আর সংযোগটি ঠিক হওয়ার পরে আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের একজন সফল উদ্যোক্তা, এবং উনি আমাদের মাঝে এমন কিছু দিক নির্দেশনা দিয়ে থাকবেন যেগুলো আমাদের নতুন প্রজন্মের জন্য, যারা কিনা নতুন ভাবে কোনো নতুন উদ্যোগে কাজ করতে যাচ্ছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা চলে যাচ্ছি ফারহানা রওশনের কাছে। ফারহানা রওশন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ফারহানা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ফারহানা রওশন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জে কে প্রিন্স, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জুবাইর প্রিন্স, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি কনফিউশনে চলে গিয়েছিলাম যে আসলে কি আমি কি সংযোগের ভিতরে আছি কিনা। জি, এখন ফারহানা, আপনি ফারহানা রওশন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে? জি, প্রিয় দর্শক, আমাদের সংযোগ খুবই দুঃখিত তার জন্য। যে আমি এই মুহূর্তে প্রশ্ন করতে চাচ্ছি জুবাইর প্রিন্স আপনার কাছে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন জুবাইর প্রিন্স? জি জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, ফেসবুকে সারা বিশ্ব জনপ্রিয় হবার কারণ কি, এবং এটি সব ধরনের মানুষের কাছেই জনপ্রিয়, কথাটা কতটুকু যৌক্তিক, যদি আপনার যুক্তিতে আপনি আমাদেরকে বুঝিয়ে বলতেন। জুবাইর প্রিন্স। ধন্যবাদ আপনাকে। প্রথমেই খুব মর্মাহত হয়ে একটি কথা বলতে চাই যে বর্তমানে করোনার উপদ্রব এত বেশি বেড়েছে, চারিদিকে মহামারী আক্রান্ত হয়ে পড়েছে, তার মাঝেও আপনারা যে উদ্যোক্তাগুলো কম্পিটিশনের বাজারে, নিজেদের প্রতিযোগিতার বাজারে এ ধরনের একটি আয়োজন করেছেন, এবং
স্বাভাবিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। আর এমন একটি আয়োজন করার জন্য মানুষের কল্যাণ প্রতিদিন তাদেরকেও অবশ্যই ধন্যবাদ জানাই। আমি জেকে প্রিন্স বলছি, উদ্যোক্তা তারুণ্যের অগ্রযাত্রা বাংলাদেশ। আপনি একটি গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক কথা বলেছেন। ফেসবুক বাংলাদেশে সহ পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে কেন? এই প্রশ্নের উত্তরে আমি এভাবে বলতে পারি, আমরা আধুনিকতা, সহজলভ্যতা, ব্যক্তি স্বাধীনতা, কি কার্যক্ষেত্রে স্বেচ্ছাচারিতা পছন্দ করি। এখন আমাদের হাতের মুঠোই আছে আমাদের অত্যাধুনিক প্রযুক্তি, সেটি হচ্ছে মোবাইল এবং সেটা হচ্ছে স্মার্টফোন। এখানে আমরা দিনের 24 ঘন্টায় যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতেই আমি পৃথিবীর সবকিছু যেমন দেখতে পাচ্ছি, তেমনি আমাকে উপস্থাপন করার জন্য, আমাকে প্রকাশ করবার জন্য, পৃথিবীর সকলের কাছে আমাকে নিয়ে যাওয়ার জন্য ফেসবুক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পন্থা। একটি প্রবাদ এভাবে বলতে পারি যে যে কোনো জিনিসের প্রচার এবং প্রসারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেটাকে বলা যায় যে বিজ্ঞাপন, সেটা ব্যক্তি বিজ্ঞাপন হতে পারে, কোন বিষয় বা পণ্যের হতে পারে। যেমন একটি প্রবাদ আছে যে অন্ধকারে সুন্দরী রমণীর দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়া আর বিজ্ঞাপন ছাড়া ব্যবসা করা সমান কথা। তো সেক্ষেত্রে আমি যখন গ্রামে থেকে বা ব্যস্ত থেকে বা দূরে থেকে রাতে বা দিনে যে কোনো সময় নিজেকে অন্যের কাছে উপস্থাপন করতে পারছি, নিজেকে মূল ক্যারেক্টারে দাঁড় করাতে পারছি, তখন মানে সেটার প্রতি আকৃষ্ট হচ্ছে। একটু আগে আমাদের আগে এক বক্তা বললেন যে আমরা ভালোবাসা প্রিয়, ভালোবাসতেও চাই, ভালোবাসা পেতেও চাই। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্বাভাবিক সমাজে অনেক সময় আমরা অনেকের সাপোর্ট পাই না বা হাই হ্যালোর উত্তর পাই না, কিন্তু এইখানে আপনি একটা পোস্ট করলে অনেক লাইক কমেন্ট পাবেন, যেটা রিয়েলিটিতে পাওয়া যায় না। সেই দৃষ্টিকোণ থেকে ফেসবুক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তো এর মাঝেও শঙ্কা হচ্ছে এটা অনিয়ন্ত্রিত হয়ে পড়ায় সামনে হুমকির কিছু বিষয় থেকেই যায়। দ্বিতীয় কথা হচ্ছে ফেসবুকে বা অনলাইনে ব্যবসা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটাও বর্তমান ক্রাইসিস মোমেন্ট ছাড়াও অন্যান্য অনেক সময় ব্যস্ততা বা না জানার কারণে আমরা অনেক কিছুই নিতে পারি না, জানতে পারি না। সেক্ষেত্রে আমরা অনলাইনে, বিশেষ করে সেটা সবচেয়ে সহজ হচ্ছে অ্যাপসটি, যেটা সেটি হচ্ছে ফেসবুক। এই ফেসবুকের মাধ্যমে আমরা যে কোনো পণ্য পৌঁছে দিতে পারছি, আমরা সার্চ দিয়ে খুঁজতে পারছি। এটা অনেক সহজ একটি পন্থা এবং এই পন্থার মধ্য দিয়ে অনেক ভালো কিছু করা সম্ভব যদি সেটা নিয়ন্ত্রিত ভাবে পরিচালিত করা যায়। আপনারা একটি কথা মনে রাখবেন, যে কোনো জিনিস, যেমন ডায়নামাইট তৈরি হয়েছিল পাহাড় ধ্বংস করে আধুনিকতা তৈরি করার জন্য, সেই ডায়নামাইট এখন মানুষ ধ্বংস করার জন্য ব্যবহার হচ্ছে। সুতরাং ফেসবুক যতটাই জনপ্রিয়, মনে রাখতে হবে ফেসবুক একটি ধারালো ছুরির মতো। এটাকে যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে না পারি, তাহলে আমরা গুজবে আক্রান্ত হব, ভুল ব্যাখ্যা পাবো। আবার এটি আমরা খুব দ্রুত ছড়িয়ে দিতে পারবো মেসেজ বা যে কোনো বাস্তব চিত্র। সেক্ষেত্রে ফেসবুক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। ধন্যবাদ। জিএকে প্রিন্স, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, জিএকে প্রিন্স ছিল আমাদের সাথে আগামীর অগ্রযাত্রা থেকে। তো উনি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বললেন এবং ওনার কোটেশন গুলো অবশ্যই আমাদের দর্শক বৃন্দ যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই মেনে চলে একটি সফলতার শিখরে পৌঁছাতে পারবে, আমরা এই আশা ব্যক্ত করছি। ফারহানা আক্তার, আমি যদি আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসতে চাই। ফারহানা আক্তার, আপনি কি আপনাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমি আপনার কাছে যদি আরেকটি প্রশ্ন নিয়ে আসতে চাই, তো প্রশ্নটি হচ্ছে, যে পণ্যটি আপনার কাছে নেই বা যে পণ্যটি আপনার স্টক, কোনো ক্রেতা যদি সেই পণ্যটি চেয়ে থাকে, তবে তার সাথে আপনি কিভাবে কথা বলবেন এবং কিভাবে কথা বলা উচিত বলে আপনি মনে করেন, আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলুন। ধন্যবাদ মৌমিতা। হ্যাঁ, ধন্যবাদ মৌমিতা আপনাকে আমাকে আবারও কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তার আগে আমি ব্যক্তিগতভাবে জেকে প্রিন্স ভাইয়াকে ধন্যবাদ দিতে চাই। আমরা আসলে ফেসবুকের ব্যবহারটা এই মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে জেকে প্রিন্স ভাইয়ার কথাগুলো সবার কানে কানে পৌঁছে যায়। আমরা কখনোই চাইবো না ফেসবুকের অপব্যবহার করতে। আমরা সবসময় চাই যে ফেসবুকটা এই অবলম্বন, এটাকে আমরা, এই পন্থাকে আমরা যেন ঠিকঠাক মতো কাজে লাগাইতে পারি।
কারণ এই মাধ্যমে আমরা কিন্তু অনেক ভালো কিছু করা সম্ভব। এজন্য ভাইয়াকে ধন্যবাদ। আমি এখন আমার প্রশ্নে চলে আসি। যে পণ্যটা আসলে আমার কাছে নাই, মানে স্টক আউট, সেটা যদি কোনো ক্রেতা আসলে আমাকে নক করে বা এইটা সম্পর্কে জানতে চায়, আমার মনে হয় আমরা অনেকেই এরকম করি যে আমার কাছে নাই, আপু দিতে পারবো বা ভাইয়া দিতে পারবো। এটা কিন্তু একদমই বলা উচিত না, কারণ আমার পণ্যের গুণগত মান একমাত্র আমি এর নিশ্চয়তা দিতে পারবো, অন্য কেউ না। আমার কাছে যেটা নাই আমি অন্য জায়গা থেকে হয়তো এনে দিতে পারবো, বা এরকম হয়ে থাকে অনেকে দেখা যায় আমরা একটু কোথাও শপিং গেলাম বা কোথাও গেলাম বা যে কোনো পণ্য আমাদের ব্যবসার জন্য আসতে গেলাম, সেখানে কোনো কিছু আমাদের পছন্দ হলো, তখন আমরা চিন্তা করি যে এটা নিয়ে তো কাজ করা যাইতে পারে, দুই একটা ছবি তুলে নিয়ে আসি। আমরা ছবি তুলে নিয়ে এসে আমরা এটা ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে আমরা পোস্ট করি, বিভিন্ন গ্রুপে পোস্ট করি। তো দেখা যায় যে কেউ আমাদের এটা অর্ডার কনফার্ম করলো, বা সেই পণ্যটি সম্পর্কে কিন্তু আমরা কাউকে বোঝাইতে পারি না, আমরা কিন্তু ঠিকঠাক মতো বলতে পারবো না, কারণ পণ্যটা যেহেতু আমার না, আমি এর গুণগত মান কোনো মানে ওরকম নিশ্চয়তা প্রদান আমার পক্ষে সম্ভব না, বা অন্য কারো থেকে নিয়ে দিতে পারবো বা আমার কাছে নাই, অন্য একজনের কাছে আছে কিন্তু আমার ক্রেতাটা হাতছাড়া হয়ে যাবে, এইটা ভেবে আমরা কিন্তু অনেক সময় এরকম করে থাকি যে ক্রেতা আসলো, আমরা আসলে তাকে ফেরাবো না, অন্য কারো থেকে নিয়ে এসে দেওয়া যাবে, কিন্তু এটা একদমই ঠিক না। আর আমার পণ্যের গুণগত মান সবসময় আমাকেই ঠিক রাখতে হবে, নিশ্চয়তা আমাকেই দিতে হবে, যার কারণে আমার মনে হয় যে আমার কাছে যেটা নাই, যেটা স্টক আউট, সেটা কখনোই অন্য কারোর থেকে নিয়ে এসে ক্রেতাকে দেওয়া উচিত না। ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফারহানা আক্তার। আপনি আবার আমাদের মাঝে সুন্দর কিছু কথোপকথন করেছেন, তার জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মাসুদ রানা। তো মাসুদ রানা, আপনি কি আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন? মাসুদ রানা। জি আপু, শুনতে পাচ্ছি আমি। আমার মাসুদ কথা কি রানা, শোনা যায়? জি জি, আপনার কাছে আমি প্রশ্নটি রাখছি। কোন ব্যবসায় যদি যদি সর্বোচ্চ পর্যায়ে সফলতা পেতে চান, তাহলে অনলাইনে মূল করণীয় কি? মাসুদ রানা, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? আপু প্রশ্নটা আবার করেন, একটু আবার বলেন। মাসুদ রানা, আমি আপনাকে একটু মাসুদ রানা, আমি কাছে আপনার কথা ক্লিয়ার নয়, আপনার কাছে আবার রত্না জি আপু, শুনতে পাচ্ছি। আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন কি? শুনতে পাচ্ছি আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি জি, হ্যাঁ, আপনাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছি। তো আপনার কাছে আমি পুনরায় আবার আসছি। আপনার প্রশ্নটি ছিল যে পণ্যটি বর্তমানে আপনার কাছে নেই বা যে পণ্যটি আপনার স্টক আউট, পণ্যটি সেল এর বিষয়ে ক্রেতার কাছে আপনার কি কথোপকথন করা উচিত বা কি বলে তাদের বোঝানো উচিত, আপনি কি বলে মনে করেন? অনেক ধন্যবাদ মৌমিতা বাগচি আপুকে। জি, অনেক ধন্যবাদ মৌমিতা বাগচি আপুকে, খুব চমৎকার উপস্থাপনা করছেন, অনেক অনেক ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকাকে, ধন্যবাদ জানাচ্ছি পরম শ্রদ্ধেয় সুমন ভাইয়াকে এবং শ্রদ্ধেয় রাজ ভাইয়াকে এত চমৎকার একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামের সাথে সংযুক্ত সমস্ত কলা কুশলী বৃন্দ এবং লাইভে এখন যারা সাথে আছেন সবাইকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। আমি ফারহানা রওশন অমৃতা, আমার উদ্যোগের নাম গিন্নিবাড়ি। আমার মেইন ফোকাসটা হলো জামদানি, আমি জামদানি নিয়ে কাজ করছি এবং দেশীয় পণ্যকে তুলে ধরার চেষ্টা করছি। তো খুব চমৎকার একটি প্রশ্ন আমাকে দিয়েছেন, অনেকেই আমরা এই কাজটা করে থাকি। তো কাস্টমার হাতছাড়া না করার জন্য আমরা যেটা করে থাকি যে হ্যাঁ, এই পণ্যটা হয়তো আমার কাছে নেই, কিন্তু আমি চিন্তা করি যে কাস্টমার হাতছাড়া করব না, আমার ফ্রেন্ডের কাছে তো এই পণ্যটা আছে, বা ওই আপাকে তো আমি চিনি, ওই আপার কাছে এই প্রোডাক্টটা আছে। তো সেক্ষেত্রে কি করি আমরা, অনেক সময় বলবো না, আমরা ম্যাক্সিমাম টাইম যেটা করি সেল বুস্ট করার জন্য, ওই কাস্টমারকে ধরে রাখার জন্য দেখা যাচ্ছে ওই আপার কাছ থেকে প্রোডাক্টটা ধার করে নিয়ে এসে আমরা কাস্টমারকে ডিল করি। বাট আমি মনে করি যে এটা করাটা সম্পূর্ণই অনৈতিক এবং এটা উচিত নয়, কারণ আমার পণ্যের কোয়ালিটি আমি অ্যাসিওরেন্স করতে পারি, আমি অ্যাসিওর করতে পারি, বাট আরেকজনের কাছে
সেম প্রোডাক্ট হলেও সে কিভাবে কি কোয়ালিটির পণ্য দিবে সেটার সম্পর্কে কিন্তু আমার কিছুই জানা থাকবে না। সো আমি মনে করি যে এটা নিয়ে কথা না বলাই ভালো। সেক্ষেত্রে আমার মনে হয় সুন্দর করে আমি যদি বুঝিয়ে বলি যে আপু দুঃখিত, এই মুহূর্তে আমার পণ্যটা স্টক আউট, এই মুহূর্তে আমি আপনাকে দিতে পারছি না। বা আরেকটি হতে পারে, আপনি যদি আমাকে সময় দেন, আমার হয়তো 15 দিন বা 10 দিন সময় লাগতে পারে, আমাকে এই সময়টা দিলে আমি হয়তো এই পণ্যটা আপনাকে এনে দেব বা করে দিতে পারবো। তো এই ক্ষেত্রে যদি কাস্টমারের সাথে সুন্দর একটা ডিল করে নেওয়া যায়, সেক্ষেত্রে আমার মনে হয় সেটা অনেক ভালো হয়। কিন্তু আমি কখনোই আমার কাছে যে পণ্যটি নেই সেটি নিয়ে আমি কাজ করতে ইন্টারেস্টেড নই। অনেকেই দেখা যাচ্ছে এই সময়টায়, ম্যাক্সিমাম আমি নিজেও দেখেছি, ওরা কি করে, একটা ছবি কালেক্ট করে। ইভেন আমাকেও অনেকে বলেছে যে আপু আপনার কাছে এই পণ্যটা নাই তো কি হয়েছে, আপনার আশেপাশে তো অনেক মার্কেট আছে, আপনি সেখান থেকে সুন্দর সুন্দর ছবি তুলে নিয়ে আসবেন, ছবি তুলে নিয়ে এসে আপনি পেজে আপনার প্রোফাইলে পোস্ট করে দিবেন। এরপর যেটা হবে, যখন আপনার অর্ডার কনফার্ম হবে, দেন আপনি ওই শপ থেকে গিয়ে আপনার যে প্রাইস রেঞ্জ থাকবে সেখান থেকে আপনি কিনে নিয়ে আসলেন। কিন্তু আমি চিন্তা করি যে আমি এই কাজটা করলাম, বাট ইন কেস ওই সময়টা দেখা গেল ওই দোকানে ওই ড্রেসটা বা ওই প্রোডাক্টটা সেল হয়ে গেল, এদিকে আমি অর্ডার কনফার্ম করে ফেলেছি, তো সেক্ষেত্রে আমি আমার কাস্টমারকে কি বলবো বা কি বলা উচিত? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি আমার প্রোডাক্টটা পেলাম না, ওদিকে কাস্টমারের কাছ থেকে আমি ফুল পেমেন্ট নিয়ে ফেলছি। এখন এই পর্যায়ে গিয়ে আমি কিন্তু অনেক লজ্জায় পড়ে যাব, এবং দেখা যাচ্ছে যে ওই কাস্টমার আমার সম্পর্কে যথেষ্ট নেতিবাচক চিন্তা তৈরি হবে। হ্যাঁ, আমাকে সে সেকেন্ড টাইম কখনোই ট্রাস্ট করতে চাইবে না। তো আমি মনে করি এই সিচুয়েশন তৈরি হওয়ার আগে আন্তরিকভাবে আমি যদি আমার কাস্টমারকে বুঝিয়ে বলি যে আপু এই মুহূর্তে আমার কাছে নেই, আমাকে সময় দিতে হবে, নয়তো আমি এই মুহূর্তে দিতে পারছি না, আই এম সরি। তো আমার মনে হয় যে এইভাবে বললে বিষয়টি অনেক যুক্তিসঙ্গত হবে এবং কাস্টমারও খুব চমৎকার বুঝতে পারবে। অনেক ধন্যবাদ আপু। কিছু বলবো? হ্যাঁ মৌমিতা আপু, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ফারহানা রওশন অমৃতা আপুকে, অনেক সুন্দর চমৎকার ভাবে উপস্থাপন করেছেন যে আসলে পণ্যটা আমার নিজের কাছে না থাকলে আমার কি করা উচিত। আবারও ধন্যবাদ জানাচ্ছি ফারহানা রওশন আপুকে। এবার আমরা চলে যাচ্ছি মাসুদ রানা ভাইয়ার কাছে। ভাইয়া আমাকে কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে, নতুন উদ্যোক্তাদের পণ্যের সোর্সিংটা কতটা গুরুত্বপূর্ণ এবং সে কিভাবে তার পণ্যের সোর্সিংটা করতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপু আপনাকে, মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলের সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে রাখি, আমি মাসুদ রানা, আমি ফ্যামিলি ফ্যাশনের ফাউন্ডার হিসেবে আছি। আমার সিগনেচার পণ্য 3 পিস, আমার উদ্যোগের নাম ফ্যামিলি ফ্যাশন। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি সুন্দর একটা টপিকের উপর আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। একজন নতুন উদ্যোক্তার জন্য পণ্যের সোর্সিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা ব্যবসার প্রাণ হচ্ছে পণ্য। সেই পণ্য যদি কোনো উদ্যোক্তা পুরোপুরি জানতে পারে, তাহলে সে সহজেই ব্যবসায় সফল হতে পারবে এবং কাস্টমারকে খুশি করতে পারবে। আমি পণ্যের সোর্সিং, একজন নতুন উদ্যোক্তার জন্য পণ্যের সোর্সিং যতটুকু বুঝি, একটা পণ্য এক জায়গায় 500 টাকা, আবার দেখবেন সেম পণ্য অন্য একটি জায়গায় 400 টাকা। এখন যদি কোনো উদ্যোক্তা সেই সেম পণ্য 400 টাকা ক্রয় করে তার কাস্টমার কাছে বিক্রি করে, তাহলে দেখবেন সে উদ্যোক্তা ভালো লাভ অর্জন করতে পারছে এবং কাস্টমারকে খুশি করতে পারছে। এছাড়া আমাদের বাংলাদেশে ই কমার্সে যারা স্যার ও ম্যাম আছে, তারা খুব গুরুত্ব সহকারে বলছেন যে একজন উদ্যোক্তার জন্য পণ্যের সোর্সিং খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি আরেকটা কথা বলছেন যে একজন নতুন উদ্যোক্তার জন্য পণ্যের সোর্সিং কিভাবে বের করবে। আমি আবারও বলতে চাই যে একজন নতুন উদ্যোক্তার জন্য পণ্যের সোর্সিং বের করা খুবই গুরুত্বপূর্ণ। আমার এখনো মনে পড়ে
আমি যখন 2017 সালে ডিসেম্বর মাসে আমার ফ্যামিলি প্যাশন যাত্রা শুরু করি, তখন আমাকে অনেক ভয়াবহ অবস্থা পার করতে হয়েছিল। এমনকি আমার পরিবার, আমার ফ্যামিলি আমার বাধা হয়ে দাঁড়াইছিল। তারা বলতো, তুমি পড়াশোনা করছো, তুমি সিরিজ বিক্রি করবা, মানুষ কি বলবে? এরকম অবস্থা আমাকে পার করতে হয়েছে। আল্লাহকে শুকরিয়া জানাই, আমি যখন পড়াশোনা করতাম তখন আমি ঢাকা এবং ঢাকার বাইরে এবং ঢাকার বাণিজ্য মেলার মতন জায়গায় আমি সেলসম্যান হিসেবে ছিলাম। ঠিক তখনই আমি যখন আমার উদ্যোক্তা জীবনে যখন আমি খুব বাধাগ্রস্ত হয়েছিলাম, তখন আমি আমার সেই পূর্বের বসদের স্মরণ করি যে আমি কোন সোর্সিং নিয়ে অনেক বাধা অবস্থায় আছি, খুব কষ্টে আছি, আপনারা আমাকে হেল্প করেন। তখন তারা আমাকে বলে যে, মাসুদ তুমি এই জায়গায় যাও, তুমি থ্রিপিস পাওয়া। আমি জীবনে একদম বাস্তব অভিজ্ঞতা থেকে আমি একজন নতুন উদ্যোক্তার জন্য পণ্যের সোর্সিং কিভাবে করতে হয় আমি আপনাদের মাধ্যমে একটু বলবো। প্রথমে একজন উদ্যোক্তাকে তার সিগনেচার পণ্য সম্পর্কে পুরোপুরি জানতে হবে। দ্বিতীয়ত, তাকে ইন্টারনেটের মাধ্যমে তার সিগনেচার পণ্য কোথায় পাওয়া যায় সেটা বের করতে হবে। যেমন আমরা যদি জামদানির কথা বলি, জামদানি সার্চ করলে দেখা যাবে আপনার নারায়ণগঞ্জ, আপনার থ্রিপিস দেখতে পাবেন, আপনার ইসলামপুর, নরসিংদী, জাস্ট এরকম ভাবে বের করতে হবে। আবার তারপর আপনাকে পরিকল্পনা অনুযায়ী আপনাকে পণ্যের সোর্সিং জায়গায় যাইতে হবে। সেখানে গিয়ে আপনাকে অল্প করে পণ্য কিনতে হবে, কারণ একজন নতুন উদ্যোক্তা প্রথমে একটা পণ্যের কোয়ালিটি, কালার কম্বিনেশন এবং আপডেট বুঝতে অনেক সময় লাগে। এই জন্য তাকে প্রথমে বলি যে অল্প করে কিনতে। আমার কাছে মনে হয় একজন নতুন উদ্যোক্তা আমার এই উপরে টপিকগুলোর উপর ভিত্তি করে যদি সে সোর্সিং করে, ইনশাল্লাহ সে ভালো পণ্য সোর্সিং করতে পারবে। হ্যাঁ আপু, শুনতে পাচ্ছেন আমার কথা? জি হ্যাঁ, মাসুদ রানা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ভীষণভাবে দুঃখিত, আমার সংযোগের কারণে আমি কিছু সময় কানেকশনের বাইরে ছিলাম, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি। এবং তার সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি রত্না রেজাকে, যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রত্না রেজা। আমি এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, আজকে আমরা এত গুণী কিছু মানুষ, নতুন উদ্যোক্তা যারা সফলতা অর্জন করেছেন, এমন কিছু মানুষকে আজকে আমাদের মাঝে আমরা উপস্থিত করতে পেরেছি, তার জন্য আমি এনকে প্রতিদিনকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমি শেষ পর্যায়ে যদি ফারহানা রওশন আপনার কাছে একটু যেতে চাই, একদম 2 মিনিটের উত্তর আপনি দিবেন। ফারহানা রওশন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। জি ফারহানা রওশন, আপনাকে আমি শেষ মুহূর্তে যে প্রশ্নটি করতে চাচ্ছি, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের যারা নতুন উদ্যোক্তা থাকবে তাদের জন্য। জি ফারহানা রওশন, আপনার কাছে আমার শেষ প্রশ্নটি থাকবে, কোন ব্যবসায় যদি সর্বোচ্চ পর্যায়ে সফলতা অর্জন করতে হয় তাহলে অনলাইনের মূল নিয়ম কি? ফারহানা রওশন। অনেক ধন্যবাদ মৌমিতা বাগচি আপু, খুব চমৎকার একটি প্রশ্ন দিয়েছেন আমাকে। আসলে আমরা সবাই কিন্তু সফল হতে চাই, হ্যাঁ, কিন্তু সাফল্যের জন্য যে আমাদের কিছু ধাপ পেরোতে হবে বা কিভাবে আমরা শুরু করব, একটা প্ল্যানিং করতে হবে, এটা কিন্তু আমরা কখনোই চিন্তা করি না বা করে উঠতে পারি না। সো আমি মনে করি আমি যে কাজই করব, আগে আমার নিজেকে একটা প্রপার প্ল্যানিং করে নিতে হবে। একটা সুন্দর পরিকল্পনা করে আমি যদি কোনো কাজ করি বা আগাই, আমি মনে করি যে সেই কাজে আমি খুব সহজেই সফল হতে পারবো বা সফল হওয়া সম্ভব। এরপরে যে বিষয়টি আসছে সেটি হলো আমাকে জানতে হবে। এখন আমি জীবনে কখনো অনলাইনে বিজনেস করিনি বা আমার কোনো অফলাইন বিজনেসের অভিজ্ঞতা নেই। সো সেই বিষয়ে আমি যদি না জেনে কাজ শুরু করি, আমি কিন্তু কখনোই সফল হব না, বরং দেখা যাচ্ছে যে প্রতিটা পদক্ষেপে আমাকে ব্যর্থ হতে হবে এবং বিভিন্ন রকমের হ্যাসেলে পড়তে হবে। সো আমি কি করব, আগে আমাকে শিখতে হবে যে আসলে হোয়াট ইজ কল অনলাইন বিজনেস। আমাকে একটু স্টাডি করতে হবে, আর এখন স্টাডি করার জন্য কিন্তু অফুরন্ত সুযোগ আছে। আমি চাইলে যে কোনো ওয়েবসাইটে গিয়ে স্টাডি করতে পারি, ই কমার্স বই আছে, সেই বইগুলো আমি স্টাডি করতে পারি, বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপে স্টাডি করতে পারি, বিভিন্ন অভিজ্ঞজনদের সাথে পরামর্শ করেও আমরা বিভিন্ন পরামর্শ নিয়ে কাজ শুরু করতে পারি। সো আমার নিজেকে আগে তৈরি করতে হবে। আমি মনে করি যে শিক্ষার বিকল্প নেই, আগে শিখে আমি যদি কোনো কাজ শুরু করি তাহলে সেই কাজে অবশ্যই আমি কম সময়ে সফল হতে পারবো। এরপর যেটা হচ্ছে যে আমি কাজটা প্রপার প্ল্যানিং করলাম,
আমি একটা সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ আমি অনলাইনে বিজনেস করব, এরপর আমি শিখলাম, শেখার পরে যেটা হবে যে আমি পণ্য সোর্সিং করব, যে আমি পণ্য সিলেক্ট করব। আগে আমাকে পণ্য সিলেক্ট করতে হবে যে আমি কোন পণ্যটা নিয়ে কাজ করব। সে আমি যেমন এখন জামদানি নিয়ে কাজ করছি, বাট আমি কিন্তু আজকেই জামদানি নিয়ে কাজ শুরু করিনি, তার 2 বছর আগে থেকে আমি জামদানি নিয়ে স্টাডি করছি এবং বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করছি, আগে শেখার চেষ্টা করছি, যেন আমি আমার প্রতিটা কাস্টমারকে পুঙ্খানুপুঙ্খ উত্তর দিতে পারি, বা তারা আমাকে কোনো কোয়েশ্চেন করলে আমি যেন তাদেরকে স্যাটিসফাই করতে পারি। তো এই যে 2 বছর আমি জামদানির পেছনে সময় দিয়েছি এবং স্টাডি করেছি, এই সময়টা যদি আমি না দিতাম, শুরুতে যদি কাজ শুরু করতাম, দেখা যেত কেউ হয়তো আমাকে জিজ্ঞেস করছে আপু এই শাড়িটার কাউন্ট কত, কাউন্ট কি আমি জানি না। তো সেক্ষেত্রে আমি বলতাম কি যে আপু এই বিষয়ে তো আমার জানা নাই, আসলে কাউন্টটা কি। তখন কি সেই কাস্টমারটা আমাকে ট্রাস্ট করবে, বা আদৌ সে কি আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট নেবে? আমি মনে করি যে না। তো এটা গেল, আমি স্টাডি করলাম, জানলাম, আমি পণ্য সিলেক্ট করলাম। এখন সিলেকশনের বিষয়ে আপনাকে পারফেক্ট করতে হবে, প্রোডাক্টটা চয়েস করতে হবে। এখানে বেশ কিছু বিষয় আমরা দেখতে পারি যে আমি যে পণ্যটা নিয়ে কাজ করব সময় উপযোগী কিনা। এখন গরমের সময় আমি যদি শীতের পোশাক নিয়ে কাজ শুরু করি, সেটা যেমন ফ্রুটফুল হবে না, তেমনি আমি যদি শীতের সময় আবার গরমের প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করি, সেটাও কিন্তু ফ্রুটফুল হবে না। সো আমাকে সিজনটা মাথায় রাখতে হবে যে আমি কোন সময়ে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করব। এটি একটি বিষয়। আরেকটি যে বিষয় হতে পারে যে আমি পণ্য সোর্সিং, যে এই পণ্যটা আমি সিলেক্ট করলাম, আমি জামদানি নিয়ে কাজ করছি, সবকিছু ঠিক আছে, এবার আমি জামদানি নিয়ে কাজ শুরু করব। সো এবার আমাকে কি করতে হবে, সঠিক সোর্সিংটা খুঁজে বের করতে হবে। আমি তাঁতিকে খুঁজে বের করব, একদম যেখানে প্রোডাকশন হচ্ছে। অনেকগুলো হাত পেরিয়ে আমি যদি নিয়ে আসি, তাহলে কি হচ্ছে, আমাকে কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে এবং আমার সেলের ক্ষেত্রেও কিন্তু অনেক দাম পড়ে যাচ্ছে। বাট আমি যখন একদম জায়গা থেকে আনবো, প্রোডাকশন থেকে আনবো, বা আমি নিজে যখন প্রোডাকশনে যাব, তখন কিন্তু সেটার কোয়ালিটিটা 100% ঠিক থাকবে এবং এরপরে সেটার দামটাও কিন্তু সাধ্যের মধ্যে থাকবে। সো আমি যদি কম টাকায় কোনো প্রোডাক্ট প্রোডাকশন করতে পারি, দেন আমি কিন্তু কম টাকায় সেটি সেলও করতে পারবো। এই বিষয়টিও একজন উদ্যোক্তার জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এরপর যেটি হলো যে হ্যাঁ আমার পণ্যের সোর্সিং হলো, সব ঠিক আছে, এবার আমাকে জানতে হবে যে অনলাইনে আমি কাজটা কিভাবে করব। এখানে আরো কিছু ব্যাপার আছে, যে আমি কন্টেন্ট রাইটিং, অনলাইনের মূল যে বিষয়টি সেটি হলো কন্টেন্টের উপরে কিন্তু অনেক বেশি হলো ডিপেন্ড করে কাস্টমার সার্ভিসটা, যে কাস্টমার কোয়ালিটি। আমার পণ্যের কোয়ালিটি গেল, কন্টেন্ট কোয়ালিটি গেল। এখন কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো না হয়, আমি যদি খুব ভালো কন্টেন্ট লিখতে না পারি, তাহলে কিন্তু খুব ভালো কাস্টমার আমি পাবো না। বা একদিন 2 দিন হয়তো আমি সেল পোস্ট লিখলাম, 3 দিনের দিন কিন্তু সে আর দেখবে না, যে দূর এই আপু তো শুধু সেল পোস্ট দিচ্ছে, এ কিছু জানে না, তো এর কাছ থেকে নেওয়া যাবে না। সো আমাকে কি করতে হবে, কন্টেন্ট রাইটিং এবং কোয়ালিটি কন্টেন্ট কিভাবে লিখতে হয় এটা নিয়ে একটু স্টাডি করতে হবে, এই বিষয়ে আমাকে একটু জ্ঞান অর্জন করতে হবে। কন্টেন্ট রাইটিং গেল। এখানে আরেকটি যে বিষয় সেটি হলো আমি কিভাবে করব আমার প্রোডাক্টের ফটোগ্রাফিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমি একটা প্রোডাক্টের যেন তেন করলাম, ছবি তুললাম, তুলে ফেসবুকে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, এটা কিন্তু হলো না। আমরা যেহেতু অনলাইনে কাজ করি, এটি মাথায় রাখতে হবে যে একজন কাস্টমার কিন্তু সেই পণ্যটাকে হাতে ধরে দেখার সুযোগটা পাচ্ছে না, সে কিন্তু ওই পণ্যের ঘ্রাণটা নিতে পারছে না, সে কিন্তু ওই পণ্যটা চোখেও দেখতে পারছে না, কি দেখতে পাচ্ছে, শুধু ছবিটা। তো আমরা অনেক সময় কি করি, এত বেশি এডিট করে ফেলি যে লাল রং হয়ে যায় কালো, কালো রং হয়ে যায় সাদা। এরপর যখন কাস্টমারের হাতে প্রোডাক্টটা পৌঁছয়, তখন সে কি করে, কাস্টমার দেখার পরে বলে আপু আপনি তো দেখিয়েছেন লাল, প্রোডাক্ট তো এলো আমার কাছে সাদা। তো এই যে একটা কনফিউশন বা কন্ট্রাডিকশন তৈরি হয়, এই বিষয়গুলোতে আমরা একটু সচেতন থাকবো, যেন এত বেশি আমরা এডিট করে না ফেলি। এরপর যেটি হলো, অনলাইনে আমরা যখন কাজ শুরু করব, আমার একটি পেজের দরকার হবে। আমি একটি পেজ ওপেন করব এবং পেজটাকে কিভাবে আমি করব, পোস্ট ক্রিয়েট করব, এগুলো আমাকে আস্তে আস্তে শিখে নিতে হবে। এবং শেখার জন্য এখন অনলাইন আছে, ইউটিউব আছে, আরো অনেক আছে, মাধ্যম আছে, চাইলেই আমরা একটু সময় দিয়ে শিখে নিতে পারবো। এরপর যেটি হচ্ছে, মানুষকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। ম্যাক্সিমাম মানুষ যেটি মনে করে, আজকে 2টো প্রোডাক্ট আমার পছন্দ হলো, কিনে নিয়ে আসলাম, ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিলাম, বোধহয় রাতারাতি আমি লাখপতি হয়ে গেলাম। বিষয়টি কিন্তু এরকম নয়, নট লাইক দ্যাট। আমাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, আজ হোক কাল হোক। আমি যদি ধৈর্যের সাথে, সততার সাথে লেগে থাকি এবং আমার কাজগুলোকে আমি কন্টিনিউ করি, তবে অবশ্যই আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। টুডে অর টুমোরো কাস্টমার আমার তৈরি হবে। এর পরবর্তীতে যে বিষয়টি আসে সেটি হলো পার্সোনাল ব্র্যান্ডিং।
অনলাইন বিজনেসের জন্য পার্সোনাল ব্র্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। একটা মানুষ যদি পার্সোনালি আমাকে না চেনে, একটা দোকানে আমরা যখন যাচ্ছি তখন কিন্তু আমরা সেই প্রোডাক্টটা দেখার সুযোগ পাচ্ছি অফলাইনে, সেই দোকানদারকে আমরা চিনছি, জানছি, আঙ্কেল আন্টি মামা খালা যাই হোক একটা কিছু বলতে পারছি। বাট অনলাইনে কিন্তু অনেক সময় যেটি হয় যে আমরা চিনি না। সো এই চেনা জানার জন্য যেটি প্রয়োজন সেটি হলো পার্সোনাল ব্র্যান্ডিং। সো আমাদের কি করতে হবে, নিজেদের ব্র্যান্ডিংটা ঠিক করতে হবে যে হ্যাঁ আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমি এই সময়টুকু দিব, বা এই গ্রুপগুলোতে আমি কাজ করব, এই সময়টা আমি আমার পেজে একটু সময় দিব, বা এই সময়টা আমি আমার টাইম লাইনে আমার নিজস্ব প্রোফাইলে একটু সময় দিব। সো পার্সোনাল ব্র্যান্ডিংটাও খুব ইম্পর্টেন্ট। এরপর যেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো পণ্যের মানটা নিয়ে আমরা কম বেশি চিন্তা করলেও অনেকেই হয়তো এই বিষয়টি একটু অবহেলার চোখে দেখি, যে যা হইছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইদানিং আমরা যেটি দেখতে পাচ্ছি যে ওরা দেখাচ্ছে একটা দিয়ে দিচ্ছে আরেকটা। ইভেন এই সমস্যার শিকার কিন্তু আমিও হয়েছি। আমি যখন 2015-তে একটি ড্রেস অর্ডার করেছিলাম অনলাইনে, তখন ওরা আমাকে দেখিয়েছিল একটি এবং দিয়ে দিয়েছিল আরেকটি। তো এটি কিন্তু কম বেশি অনেকেই করছে। অসৎ যারা তারা ভাবছে যে আসলে 2-4 পয়সা বেশি নিয়ে নিলাম বোধহয় হয়ে গেল। আসলে বিজনেসটি কিন্তু একদিন বা 2 দিনের নয়। আমি যদি লেংদি প্রসেসে চিন্তা করি, দীর্ঘমেয়াদী চিন্তা করলে অবশ্যই আমাকে সততার সাথে আমার কাজটিকে ভালোবেসে করে যেতে হবে এবং ধৈর্যের সাথে লেগে থাকতে হবে। এরপরে যেটি হলো আমার প্রোডাক্টটা যদি কোয়ালিটিফুল হয়, ফ্রুটফুল হয়, তাহলে কি হবে, সেই কাস্টমারকে আমার কিছু বলতে হবে না, সে কিন্তু অটো আমাকে নক করবে, আমার পেজে রিভিউ দিবে। ইতিমধ্যে রত্না রোজ আপু রিভিউ বিষয়টি নিয়ে বলেছেন, সো এই বিষয়টি নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। তো রিভিউ দেওয়ার পরে যেটি হচ্ছে, সে কিন্তু পরবর্তীতে আবার আমাকে নক করবে এবং বলবে যে আপু আপনার ড্রেসটি বা আপনার শাড়িটি আপনার কাছ থেকে আমি এই আইটেমটি নিয়েছি, এটা কিন্তু খুব ভালো ছিল এবং এটার কোয়ালিটি খুব ভালো ছিল, আমি আবার নিতে যাচ্ছি। সো প্রোডাক্টের কোয়ালিটির উপরে কিন্তু ডিপেন্ড করছে আমার রিপিট কাস্টমার তৈরি হবে কি হবে না। সো পার্সোনাল ব্র্যান্ডিং এর সাথে সাথে প্রোডাক্টের মান, কোয়ালিটি এটি নিয়ে কিন্তু অবশ্যই চিন্তা করতে হবে। এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি যখন ধৈর্যের সাথে লেগে থাকবো, কাজ করব এবং সততার সাথে একটা মানুষ যখন চেষ্টা করতে থাকে, কথা আছে একটি যে নিয়ত গুণে বরকত, তো বিষয়টি আমিও খুব বিশ্বাস করি। এটি স্রষ্টা প্রদত্ত একটি কথা যে মানুষ যদি নিয়ত করে, তার নিয়তটা যদি সৎ হয় এবং ভালো হয়, সে যদি ধৈর্যের সাথে লেগে থাকতে পারে, কাজকে যদি ভালোবাসতে পারে, তবে সাফল্য তার অনিবার্য। টুডে অর টুমরো সে সাকসেসফুল হবেই, বাকিটা শুধু তাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। স্রষ্টা বলেছেন যে তুমি চেষ্টা করো, ফল দেওয়ার মালিক আমার। এখন আমি চেষ্টা করলাম না, ঘরে বসে আছি, কোনো কিছুই করলাম না, শুধু চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করছি আর বলছি যে আল্লাহ তুমি আমাকে এটি দিয়ে দাও, বা আমার এই সাফল্যটুকু দরকার, এটু আমি চাচ্ছি আমাকে দিয়ে দাও, তাহলে কি আমরা সফল হতে পারবো? হবে না। কিন্তু আমাদের চাওয়ার সাথে সাথে পাওয়াটাও যুক্ত করতে হবে, আমাদেরকে কর্ম চালিয়ে যেতে হবে। তো আমাদেরকে কর্ম করতে হলে অবশ্যই আমাদেরকে সততার সাথে ভালোবেসে এবং নিজে যে কাজটি করছি সেই কাজটির প্রতি যথাযথ শ্রদ্ধাবোধটুকুও রাখতে হবে। অনেকে ভাবে যে না এত ছোট কাজ, অনেকেই বলে যে সারাটা দিন তুমি ফেসবুকে পড়ে থাকো, আসলে তুমি করোটা কি? সেম প্রশ্নের সম্মুখীন আমিও হই কম বেশি। আই থিঙ্ক যে যারা কাজ করেন তারা সবাই এই বিষয়টি জানেন এবং আমার সাথে একমত হবেন। আমাকেও বেশ কিছু পার্সন এরকম কোশ্চেন করে যে সারাটা দিন তুমি ফেসবুক লইয়া পড়া থাও, তুমি আসলে করোটা কি, তোমার কামটা কি ওইখানে? তো বিষয়টি হলো এরকম যে আমরা যারা ফেসবুকে কাজ করি তাদের ধারণা যে আমরা ফেসবুকে সারাদিন কি করি এই বিষয়টা তো আসলে তাদের অজানা। সো আমরা ফেসবুকে ইদানিং যেটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম সময়, ইভেন আমার কথা বলতে হলে যেটা আমি বলি যে অপ্রয়োজনে আমি একটি কথাও বলার মতো সুযোগ বা সময় আমাদের থাকে না। আমরা যারা উদ্যোক্তা আমরা জানি যে আমাদের প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়। ইভেন আমরা যখন স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট লাইফেও আমার মনে হয় না যে আমি এত বেশি স্টাডি করেছি, এত বেশি পড়ালেখা করেছি। বাট এখন আমাকে একটা কন্টেন্ট লিখতে গেলে বা একটি বিষয়ে স্টাডি করতে গেলে সেই রিলেটেড আমাকে যে কন্টেন্ট গুলো পড়তে হয়, যে ব্লগ গুলো পড়তে হয়, এত স্টাডি মনে হয় না যে আমার লাইফে আমি কখনো করেছি। সো অনলাইন বিজনেসটা আমি মনে করি যে এটা আসলে শিক্ষিত লোকদের প্ল্যাটফর্ম। অশিক্ষিত হয়ে অনলাইনে কখনোই সাকসেসফুল হওয়া যাবে না। তো সবাইকে শিখে পড়ে এসে কাজ করতে হবে এবং সর্বাগ্রে আমি যেটি আবারও বলতে চাই, সততার সাথে কাজ করতে হবে, যেন একজনের জন্য আরো 10 জনের বদনাম না হয়ে যায়। অনেক ধন্যবাদ আপু। জি, ফারহানা আপুর সঙ্গে আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে আপু যে বললো যে অনেকেই আসলে বলে যে সারাক্ষণ ফোনটা নিয়ে কি করো,
অনেকেই আমাকে নক করে যে তোমাকে তো 24 ঘন্টায় অনলাইনে দেখি, তোমার কাজটা কি, তোমার কি কাজ নাই, তুমি 24 ঘন্টা অনলাইনে থাকো। এদের এখন মানে আমি মানুষের কল্যাণের প্রতিদিন পত্রিকার মাধ্যমে এটা আমি সবাইকে বলে দিতে চাই যে আসলে আমাদের অনলাইন যে কাজ এটা আসলে অনলাইনেই করতে হয়, যার কারণে আমাদেরকে অনলাইনেই থাকতে হয়। আর আমাদের পরিচিতি বাড়াতে গেলে আমাদের অবশ্যই কিন্তু অনলাইনেই থাকতে হবে, আমাদের কমেন্ট করতে গেলে অনলাইনে থাকতে হয়, লাইক করতে গেলেও, পোস্ট করতে গেলেও, পড়াশোনা করতে গেলেও, রিভিউ দিতে গেলেও কিন্তু আমাদের অনলাইনে থাকা দরকার। আর মাসুদ ভাই একটা কথা বলছিল যে পরিবার থেকে যে বাধা আসে, হ্যাঁ পরিবার থেকে আসলে আমাদের বাধা আসে, আর আমার মনে হয় বাধাগুলো না বাইরে থেকে আসে না, কাছের মানুষগুলো থেকে আমরা বেশি বাধা পাই। আর আমাকে এরকমও অনেকেই বলে যে আশেপাশের বাসায় আসলে অনেকেই বলতো দেখি তোমার ড্রেসটা দেখি, আমি যখন দেখাইতাম আমার যে প্রোডাক্ট গুলো ছিল, থ্রি পিস গুলো ছিল, আমি তাদের দেখাইতাম এক সময়, দেখে বলতো ও এইগুলা তো আসলে বাজারের থেকে অনেক কম দাম। তো একটা সময় পরে আবার তারা আসতো বলতেছে যে আমার জামাইরা আসলে এগুলা বলতে হয় না, কোনো কিছু মুখ দিয়ে বের করার সাথে সাথে আমারে নিয়ে এসে দেয়, তো এগুলো আমাদের কোনো কাজ করতে হয় না। এরকম পরে একটা সময় তারা এসে আমাকে বলতেছে আপু অনলাইন বিজনেস কিভাবে করে, আমাকে একটু শেখাই দিবা। তো আমার মনে হয় যে প্রিন্স ভাই হাসতেছে আমার কথা শুনে, আসলে ভাই হাসি পাওয়ার মতোই কথা বলতেছি, কারণ এরকম আসলে বাস্তব আমাদের জীবনে এরকম অনেক কিছুই হয়ে থাকে। আমার বাবা আমার এক সময় বলে তুই থ্রি পিস বেচা খাবি, ঘি বেচা খাবি, কোথায় জব করবি, তুই এগুলা কেন করতেছিস, এরকম কিন্তু আমার ফ্যামিলি থেকেও হয়েছে। আসলে আমার মনে হয় যে এটা স্বাধীন একটা প্ল্যাটফর্ম, আমরা ইচ্ছা করলে নিজের মতো করে কাজ করতে পারবো। আর মেয়েদের জন্য আসলে আরো একটা এটা আসলে ঘরে বসে কাজ, আমরা যেহেতু আমাদের সংসার আছে, ফ্যামিলি আছে, বাচ্চা আছে, এদের সামলাইতে হয়, তাই আমার মনে হয় এই কাজটা আসলে আমাদের জন্য অনেক বেশি স্বাধীন। আমরা সংসার, বাচ্চা, সব ফ্যামিলি সবকিছু সামলাতেও কিন্তু আমরা এই কাজটা করতে পারি। তো যার কারণে মনে হয়েছে যে অনলাইন বিজনেসটা আসলে অনেক বেশি স্বাধীন। আর আরেকটা কথা বলতে চাই যে আমরা স্বাধীন হইলেও, এই কাজটা আসলে আমাদের জন্য স্বাধীন হইলেও আমরা অনেক রকম সুযোগ সুবিধা পাচ্ছি না। আমাদের এখানে নারী উদ্যোক্তা বেশি, তো আমরা এই চ্যানেলটির মাধ্যমে মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকাটির মাধ্যমে আসলে সবাইকে জানান দিতে চাই। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটা দাবি, আমরা যারা আসলে উনি নিজেও এক সময় বলছিল যে আপনারা চাকরির পেছনে দৌড়ায়েন না, আপনারা কাজের জন্য, আপনারা ব্যবসা করেন। তো হ্যাঁ আমরা ব্যবসা করতেছি, তো আমরা দাবি যে আমরা যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি না, আমরা এগুলা তার কাছে আশা করব উনি যেন নারী উদ্যোক্তাদের দিকে একটু তার সুদৃষ্টিটা যেন রাখেন। ধন্যবাদ সবাইকে, আসলে আমি অনেক বেশি বকবক করে ফেললাম। মমিতা আপু ধন্যবাদ। আচ্ছা আমি একটু অ্যাড করতে চাই, মমিতা আপু আমি একটু অ্যাড করতে চাচ্ছি। ফারহানা আপু খুব চমৎকার একটি টপিক বলেছেন, এই বিষয়ে আমি দুটো কথা বলতে চাই। সেটি হলো মানুষ যারা জানে না যে অনলাইনে আসলে কাজটি কি, তো এখানে একটু অ্যাড করতে চাচ্ছি। সেটি হলো আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের কাজটি কিন্তু অনলাইনেই করতে হয়, অনলাইনের কাজটি কিন্তু আমরা চাইলেই অফলাইনে করতে পারবো না, সেটি সম্ভব না। হ্যাঁ, সো আমাদের কাজটি যেহেতু অনলাইনে, আমাদের অনলাইনে 24 আওয়ার্স থাকতে হয়, কারণ কে কখন নক করছে, কোন কাস্টমার কি বলছে, রিভিউ আসছে, বা কোনো কাস্টমারের কোনো অবজেকশন আছে কিনা, বা তাদের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, সো এই বিষয়গুলো কিন্তু 24 ঘন্টা আমাদেরকে করতে হয়, দেখভাল করতে হয়। আরেকটি যে বিষয় সেটি হলো আপু যেটা বলছে, ফারহান আপু একটু আগে বললেন যে আমাদের লাইক, কমেন্ট, পোস্ট সমস্তটাই কিন্তু আমাদেরকে অনলাইন বেসিস করতে হয়। সো অফলাইনে থাকলে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি না। আর আরেকটি যে বিষয় সেটি হলো অনলাইনে কাজ করলে আমরা নারীরা এখন ইদানিং অনেক বেশি এগিয়ে আসছি। কেন আসছি তার পেছনে বেশ কিছু যুক্তি রয়েছে, ফারহান আপু বেশ কিছু পয়েন্ট বলে গিয়েছেন, আমি শুধু একটু বলবো। সেটি হচ্ছে যে আমরা মেয়েরা কিন্তু চাইলেই বাইরে হুটহাট কাজ করতে পারি না, আমাদেরকে ঘর সামলাতে হয়, অনেক কাজ করতে হয়। তো এই ঘর বার সামলাতে গিয়ে দেখা যাচ্ছে সে আমার যদি এখন অফলাইনে একটা শপ থাকে, সেখানে আমাকে আমার মতো করে সময় দিতে হচ্ছে এবং সেখানে একটা পার্মানেন্টলি সময় দিতে হচ্ছে। বাট অনলাইনে যেটি হচ্ছে আমি কিন্তু সেটি না করলেও চলে, আমি আমার সুবিধা মতো টাইমে আমি কাজ করছি, কখনো আমি ঘুমাচ্ছি, মানে বিষয়টা এরকম যে মন চাইলে আমি দোকান খুলছি, মন চাইলে আমার দোকানটা আমি বন্ধ রাখতে পারছি। বাট অফলাইনে কিন্তু এটি সম্ভব নয়। আরেকটি যে বিষয়, অফলাইনে কাজ করতে গিয়ে অনেক নারীদেরই কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অনেক সময় ইফটিজিং এর শিকারও হতে হচ্ছে, এরকম নানা রকম হচ্ছে। বাট অনলাইনে যেটি হচ্ছে আমরা ঘরে বসে নিশ্চিন্তে কাজ করতে পারছি। সো আমার মনে হয় এটি প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্যই যথেষ্ট সম্মানের এবং যথেষ্ট নিরাপদের বলেই আমি মনে করছি। আরেকটি যে বিষয়, আমরা কাজ করতে গিয়ে বেশ কিছু সমস্যারও কিন্তু সম্মুখীন হচ্ছি, যেমন আমাদের ডেলিভারি চার্জ, এটি নিয়ে আমাদেরকে প্রায়শই খুব প্রবলেমে পড়তে হয়।
ম্যাক্সিমাম কাস্টমার যেটি মনে করেন যে ডেলিভারি চার্জ বোধহয় আমরা নিয়ে থাকি, আসলে কিন্তু এটি আমাদের পকেটে যায় না। এটি যেটি হয় শুধুমাত্র ইয়েতেই কুরিয়ার চার্জ যেটুকু থাকে, শুধুমাত্র কুরিয়ার চার্জের জন্য যে টাকাটা নেওয়া হয় সেটি কিন্তু কুরিয়ার চার্জের জন্যই নেওয়া হয়, এবং সেই টাকাটা আমাদের পকেটে যায় না, সেটি কুরিয়ার অফিসেই চলে যায়। আর আরেকটি যে বিষয়, এই কুরিয়ার চার্জের ইয়েটা অ্যামাউন্টটা যদি আমাদের জন্য কমিয়ে দেওয়া হয় বা যদি কোনো সুযোগ থাকে, সেক্ষেত্রে আমি মনে করি অনেক উদ্যোক্তাই লাভবান হবেন। আরেকটি যে বিষয়, ইন্টারনেটের বিষয়, আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের 24 আওয়ার্স ইন্টারনেট নিয়ে কাজ করতে হয়। সো এখানে দেখা যাচ্ছে ইন্টারনেটের পিছনে কিন্তু আমাদের একটা বড় রকমের অ্যামাউন্ট দিতে হচ্ছে, ওয়াইফাই লাইন নিতে হচ্ছে, পাশাপাশি দেখা যাচ্ছে যখন আমার কারেন্ট থাকছে না বা বাইরে থাকতে হচ্ছে তখন কিন্তু আমাকে মোবাইলেও ডাটা নিতে হচ্ছে। সো এখানেও কিন্তু আমার একটা যাচ্ছে, ডাবল চার্জ যাচ্ছে। তো আমি বলবো যে এই জায়গাটায় যদি একটু সুদৃষ্টি দেওয়া হয় তাহলে অনেকেই হয়তো লাভবান হবেন। এছাড়া আরো বেশ কিছু পয়েন্ট আছে, ফারহান আপু বলে গিয়েছেন, তো আমিও ফারহানার সাথে একমত। এবং এখানে আমরা যারা এতক্ষণ কথা বললাম অনেকেই খুব চমৎকার চমৎকার টপিক নিয়ে কথা বলেছেন, অনেক কিছু আমরা জানতে পেরেছি। তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় শেখ হাসিনা উনি যদি একটু সদয় দৃষ্টি রাখেন, আমরা যারা উদ্যোক্তা নারী পুরুষ আমরা সকলেই অনেক উপকৃত হব। অনেক ধন্যবাদ আপু। জি ফারহানা রওশন, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মতামতের সাথে, এবং আপনি ফারহানা রওশন এবং ফারহানা আক্তার আমাদের কিছু যেগুলো সমস্যা আপনাদের অনলাইনে কাজ করা নিয়ে সেই বিষয়ে আলোকপাত করেছেন। অবশ্যই এটি সমাধান হওয়া খুব জরুরি দরকার। এবং আমি জানাতে চাচ্ছি যে যে কথাটি ফারহানা আক্তারও ইতিমধ্যে আমাদেরকে বলে গিয়েছেন, আমি জানাতে চাচ্ছি মহানেতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের মাতা, তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা কেন চাকরির পিছনে দৌড়াচ্ছ, তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করো, তোমরা শিক্ষিত হয়ে তোমরা কেন অনলাইন ব্যবসাগুলো ধরছো না। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের জনদরদি শেখ হাসিনা আমাদের মাতা, তিনি এই বিষয়ে আলোকপাত করবেন। এবং আমাদের যারা অনলাইনে সকল ব্যবসায়ী এবং যারা অনলাইনে সকল ব্যবসা করতে চাচ্ছে কিংবা যারা যে কোনো ধরনের অনলাইন ব্যবসা করতে চাচ্ছে, এদের যে সমস্যাগুলো এখানে আসছে এবং চলে আসবে, সেই সমস্যাগুলো যেন খুব তাড়াতাড়ি সমাধান হয়, সেই প্রত্যাশাই আমি ব্যক্ত করছি আজকে এই মানুষের কলতান প্রতিদিন পত্রিকা থেকে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সময়ের স্বল্পতা, অবশ্যই কথা বললে কথা শেষ হবে না, এমন কয়জন অতিথি আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন। তারপরেও আমি 2 মিনিটের জন্য যদি মোহাম্মদ আলমগীর হোসেন আপনার কাছে যাই। মোহাম্মদ আলমগীর হোসেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে? জি মমিতা বাগচি, শুনতে পাচ্ছি। জি, আপনি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে প্রথমেই আপনার বক্তব্য উপস্থাপন করে গেছেন এবং সেটি দর্শকদের কাছ থেকেও আমরা খুব বহুল ভাবে জনপ্রিয়তা পেয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে। তো আপনার কাছে আমি শেষে একদম 1 মিনিটের জন্য আমি জানতে চাচ্ছি যে আজকে আমাদের যে অনুষ্ঠানটা মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেল আয়োজন করছে, এই অনুষ্ঠানটার মাধ্যমে আপনারা এখানে এসেছেন এবং এই অনুষ্ঠানটা পুরো বাংলাদেশ তথা পুরো বিশ্ব দেখতে পাচ্ছে। তো এই অনুষ্ঠানের সম্পর্কে আপনি কিছু মতামত যদি আমাদেরকে দিতেন। মোহাম্মদ আলমগীর হোসেন। ধন্যবাদ মমিতা বাগচি আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা যারা উদ্যোক্তা আছি তারা সবসময় একটা জিনিস প্রত্যাশা করি, সেটা হলো সুযোগ। আজকের দিনে দেখেন অনেকেই চাই অনেক কিছু করতে, সবাই চিন্তা করে আমি নিজে প্রতিষ্ঠিত হব, নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলবো, কিন্তু সঠিক সুযোগের অভাবে অনেকেই আজকে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারছে না। আমি কবির নেওয়াজ রাজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ সুযোগ না পেলেও অন্তত কিছু মানুষ তো সুযোগ পাবে, যারা তাদের নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবে। আমি ওনার মাধ্যমে আরো আশা করব যে এরকম আরো নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি হোক, যারা যারা হচ্ছে নতুন উদ্যোক্তা হতে চাই, যারা নিজেদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই, এদের স্বপ্ন নিয়ে কাজ করবে। আজকে রাজভাইয়ের এই একটা উদ্যোগের কারণে আমাদের মতো যারা উদ্যোক্তা আছে তারা কিন্তু স্বপ্ন পূরণের সুযোগ পাচ্ছে। আর এই যে একটা প্ল্যাটফর্ম, অনলাইন নিউজ পেপার এবং ইউটিউব চ্যানেল, এখানে আমাদের সুযোগ দেওয়ার কারণে আমরা কিন্তু আমাদের যে প্রত্যাশাটা, এই প্রত্যাশা অনেক গুণ বেড়ে গেছে এবং ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্তই করছি।
এবং সেই সাথে মৌমিতা বাগচি এবং রাজ ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মের সুযোগ করে দেওয়ার জন্য। আমরা অবশ্যই চাইবো মানুষের কল্যাণের প্রতিদিনের এই উদ্যোগটা যেন অব্যাহত থাকে, যা এভাবে নতুন নতুন যারা উদ্যোক্তা আছে তারা আসলে অনেক বেশি অনুপ্রাণিত হবে, অনেক উৎসাহ পাবে। অনেক ধন্যবাদ মানুষের কল্যাণের প্রতিদিন পত্রিকাকে। আমরা চাই, আশা করি যে আপনাদের এই উদ্যোগ যেন অব্যাহত থাকে। আক্তার এবং আমাদের মাঝে এখন বলে গেলেন মোহাম্মদ আলমগীর হোসেন, আপনাদের দুজনকেই জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এসেছেন এখানে, আমরা আপনাদেরকে একসাথে করতে পেরেছি, সেই জন্য আমি এমকে প্রতিদিনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এমকে প্রতিদিনের যে নির্দেশনায় রয়েছেন কবির নওয়াজ রাজ, উনি এমনই একজন মানুষ, আমি গত পর্বে বলেছি ওনার কথা বললে আর শেষ হবে না। তারপর আমি দুটি কথা বলতে চাই। উনি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য প্রতিনিয়তই কাজ করে চলেছেন, হয়তো ক্যামেরার বাইরে, কিন্তু উনি এমনই একজন মানুষ যে কিছু না ভেবে মানুষের কল্যাণে প্রতিদিন কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তো তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে কারিগরি সহযোগিতায় ছিল হাসানুর রহমান সুমন, আমি তাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সময়ের দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। একটি কথা কেন জানি আমার মনে হচ্ছে কবির ভাষায় বলতে হয়, যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা চাইলেও আর বেশিক্ষণ থাকতে পারবো না। তো আজকে দর্শক বৃন্দ আপনাদের মাঝে খুব সুন্দরভাবে কিছু মতামত, কিছু সমস্যা, কিছু ভালোবাসা, ভালো লাগা, খারাপ লাগা, অনেক কিছু ব্যক্ত করলেন আমাদের আজকের এই অতিথিবৃন্দ, এবং তাদেরকে আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান আসার জন্য। এবং তাদেরকে যেন আমরা পরবর্তীতেও পাই, তাদের মতো সকল উদ্যোক্তা এবং তাদের মতো সকল যারা অনলাইন ব্যবসায়ী আছে তারা যেন সর্বদা আমাদের পাশে থাকে, আমি সেই প্রত্যাশাই ব্যক্ত করছি। এবং প্রিয় দর্শক, আমাদের রবিবারে আবার অনুষ্ঠান আছে, আপনাদেরকে সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং তার সাথে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সকল অতিথিবৃন্দদের আমাদের মাঝে থাকার জন্য। এবং একটু কথা শেষ মুহূর্তে অবশ্যই বলতে হবে, এখন আমাদের সব থেকে বড় যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে করোনা। প্রিয় দর্শক, এখন করোনার সময় আমরা অবশ্যই মাস্ক পরবো। সব থেকে আগে আমাদের জীবন বাঁচতে পারে, সেক্ষেত্রে আমরা জীবন অনেক বড় হতে পারবো, আগাতে পারবো। তো জীবন তো বাঁচাতে হবে, আপনারা অবশ্যই মাস্ক পরবেন, এখন লকডাউনের সময় ঘরে থাকবেন, তো স্যানিটাইজার ইউজ করবেন। প্রিয় দর্শক, এগুলো আপনারা জানেন, তাও আবার পুনরায় একবার মনে করিয়ে দিচ্ছি। তো আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। আমি পুনরায় আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানের অতিথিদেরকে। আমাকে আগামী পর্বে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মৌমিতা বাগচি এখানেই আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।